ভাবলে কি করে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে এই কুষাণ চৌধুরী? কুষাণ চৌধুরী নামটা শোনার সাথে সাথে চমকে উঠে আমি কথাটা বলা মানুষটার দিকে তাকালাম। যা ভেবেছিলাম ঠিক তাই, এই কুষাণ চৌধুরীই যে আমার কাজিন হবে তা ভাবতেও পারি নাই। অবশ্যই কুষাণ ভাইয়া জানে না যে আমি তার কাজিন। আমার বয়স যখন 11 তখন কুষাণ ভাইয়া ইউএসএ চলে যায়, আর কালকেই বাংলাদেশে ব্যাক করেছে পড়ালেখা কমপ্লিট করে। আমার এখন নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে যে বন্ধুদের কথা মতো কেন এই কাজ করতে গেলাম। ফ্ল্যাশব্যাক, আমি, মিতু, নাইমা আর ফাহিম চারজনে মিলেই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছি। আর আমি যখন ডেয়ার নেই তখন ফাহিম বলে, জিহা, তোর কাজ হলো ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে সাদা টি শার্ট পরা, ওকে গিয়ে বলবে লাভ ইউ, ব্যাস এতটুকুই। আহা, মাত্র এইটুকুই? এটা তো আমার বা হাতের খেল। তোরা একটু অপেক্ষা কর, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তবে শর্ত হলো আগামী 1 ঘন্টা তুই তাকে বলতে পারবি না যে তুই তাকে ডেয়ার পূরণ করার জন্য প্রপোজ করলি। বলেই ফাহিম আমাকে চোখ মারে। আমি তাকে ভেংচি দিয়ে উঠে যাই। ছেলেটা উল্টো দিকে ঘোরা ছিল, তাই আমি তার মুখ দেখতে পাইনি। আমি ছেলেটার পেছনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলি, এই যে মিস্টার, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। কথাটা বলেই চোখ মুখ খিচে বন্ধ করে ফেলি। তারপর তার কথা শুনে চোখ খুলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। বর্তমানে হ্যাঁ ম্যাম, আমি কি বলছি শুনতে পাচ্ছ তুমি? আমি নিচের দিকে তাকিয়ে আছি। এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে জীবনেও ভাবি নাই। আমি নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলি, ধন্যবাদ ভাইয়া রিজেক্ট করে দেওয়ার জন্য। কথা শুনে ভাই অবাক চোখে আমার দিকে তাকায়। ভাইয়া কিছু বলবে তার আগেই আমি তার দিকে একবার তাকিয়ে উল্টো দিকে ঘুরে হাঁটতে থাকি। আর ভাবছি ভাইয়া আগের থেকেও অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। কালকে রাতে আসায় অন্ধকারে ভালো করে তাকে দেখি নাই। কুষাণ ভাইয়াদের বাড়ি রাস্তার এপাশে আর আমাদের বাড়ি উল্টো পাশে। যাই হোক, আমি ওদের তিনজনের কাছে এসে ফাহিমকে উড়াধুরা মারতে থাকি, আর ও মায়ের খাওয়া থেকে বাঁচতে দৌড়ায়। এভাবেই আমরা দুজন কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে মিতু আর নাইমার কাছে এসে দাঁড়াই। ওরা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা তিনজনেই অবাক। ওই, তোরা এইভাবে তাকিয়ে কি দেখোস? আমার চেহারায় কি মুক্তা ঝরে পড়ছে? আমার কথা শুনে ওরা কোনো রিয়্যাক্ট করে না, কারণ তারা জানে আমি এমনই। ফাহিম আমার দিকে তাকিয়ে বলে, ওই আবাল মার্কা মাইয়া, কি হয়েছে তোর? আমার আর মারস কেন? হারামি, তোর কারণে সব। তুই আর কাউরে পাইলি না, শেষমেশ আমার কাজিনকেই আই লাভ ইউ বলতে বললি, যে কিনা এখনো পর্যন্ত আমাকে দেখেইনি। সে যখন জানবে আমি তার বোন কাজিন লাগি, তখন কি মনে করবে? তাও আবার ভাইয়া বলে কিনা আমি থার্ড ক্লাস মেয়ে। শেষের কথাটা কাঁদো কাঁদো ফেস করে বলি। আমার কথা শুনে মিতু, ফাহিম আর নাইমা তিনজনেই আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। নাইমা বলে, তার মানে উনি তোর ভাই? দোস্ত প্লিজ লাইন করে দে না। নাইমার কথা শুনে আমার গা জ্বলে যাচ্ছে। দাঁত কটমট করে তার দিকে তাকিয়ে বলি, আমি মরি আমার জ্বালায়, আর তোরা আমার সাথে ফান করস? আজিব, তোর কাজিন তো কি হয়েছে? তুই জানোস এই কুষাণ ভাইয়াকে আমি ঠিক কতটা ভয় পাই? আর তাছাড়া কুষাণ ভাইয়া যদি একবার জিদান ভাইয়াকে বলে দেয় তাহলে আমি শেষ। আরে বলবে না, চিন্তা করবি না। আমি ফাহিমের দিকে রাগী লুকে তাকাই। তারপর কিছুক্ষণ চারজন মিলে ঝগড়া করতে থাকি। আসলে আমাদের বন্ধুত্বটাই এমন, এই ভালো তো এই খারাপ, এই সুন্দর করে কথা বলছে তো এই ঝগড়া শুরু হয়েছে। তারপর আমাদের চারজনের আরেকটা বড় গুণ হলো আমরা কথা শুরু করব টেকনাফ থেকে, আর আমাদের কথা গিয়ে শেষ হবে তেঁতুলিয়ায়। কথার কোনো জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে যাই তার ঠিক নেই। চারজন এত ঝগড়া করি, তারপরও একজনকে না দেখলে আরেকজন থাকতে পারি না। এতটা ভালো বন্ধুত্ব আমাদের মাঝে। এবার আসুন পরিচয় দেওয়া যাক। আমি জিহা, বাবা মা আর ভাইয়ার আদরের মেয়ে। আমি অনার্স 2য় বর্ষের ছাত্রী। আমার ভাই জিদান চৌধুরী পড়ালেখা শেষ করে বাবার ব্যবসায় হাত
দিল। মাত্র কিছুদিন হলো। আমি দেখতে এতটাও খারাপ না যার জন্য কুষাণ ভাইয়া আমাকে থার্ড ক্লাস টাইপের মেয়ে বলল। অবশ্যই বলতেই পারে আমেরিকায় বড় হয়েছে বলে কথা। অন্যদিকে কুষাণ চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে, খুব আদরের। কুষাণ ভাইয়া আর জিদান ভাইয়া খুব ভালো বন্ধু, দুজনেই সমবয়সী। যাই হোক, বাকিটা গল্পে জানবেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র মোবাইলটা নিয়ে একটু শুইলাম। হঠাৎ লিভিং রুম থেকে কিছু কথা আসে আমার কানে বাড়ি খাচ্ছে। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করছি। বুঝতেই পারছি লিভিং রুমে কুষাণ ভাইয়া, বাবা, আম্মু আর জিদান ভাইয়া সবাই আছে। কথার এক পর্যায়ে কুষাণ ভাইয়া বলে ওঠে, চাচু, এই বাড়িতে কি আর কেউ থাকে না? বাবা আমাকে সেই কখন থেকে ডাকছে, কিন্তু তাতে আমার কোনো রকমের হেলদোল নেই। আমি আমার মতো করে মোবাইল টিপতেছি। এই মুহূর্তে কুষাণ ভাইয়ার সামনে যাওয়ার মতো ইচ্ছা আমার নেই। শুধু শুধু আমাকে এখন অপমান করবে তা আমার খুব ভালো করেই জানা আছে। আর তার সাথে যদি একবার আমার ভাই জানে তাহলে তো হলোই। হঠাৎ ভাইয়ার ডাকে আমার হুঁশ আসে। ভাইয়া ডাকছে, তার মানে সে এখন আমার রুমের দিকে আসবে। ভাইয়া রুমে এসে যদি দেখে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখি আর তার ডাকের সাড়া দেই নাই, তাহলে আজ আমার খবর করে ফেলবে। কি করব ভাবতে ভাবতেই মাথায় আইডিয়া আসলো। ভাইয়া জানে কোনো কাজ থাকলে আমি তাদের ডাকের সাড়া দেই না। আইডিয়াটা মাথায় আসতেই আমি মুচকি হেসে এক লাফে উঠে গিয়ে টেবিলে বসে পড়তে থাকি। যদিও এখন পড়ার সময় না, তারপরও পড়তে বসেছি আমি। এমন সময় ভাইয়া আবার ডাক দেয় আমার রুমের সামনে দাঁড়িয়ে। জিহু, ওই জিহু, কই তুই? আমি কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলি, ওফ ভাইয়া, সমস্যা কি? একটু কি শান্তি মতো পড়তেও দিবে না নাকি? আমার কথাটা শুনে ভাইয়া টাসকি খেয়ে যায়। তারপর কিছুটা রাগী কণ্ঠে বলে, এই টাইমে তোর কিসের পড়া? মজা করছ আমার সাথে? ভাইয়ার কথা শুনে আবার আমার কিছুটা ভয় কাজ করে। যাই হোক না কেন, আমার বড় ভাই, তার সাথে সবসময় হাসি ঠাট্টা করলেও ভাইয়া সব ব্যাপারে মজা করাটা একদম পছন্দ করে না। তার কথা হলো মজা করার সময় প্রাণ খুলে মজা করবে, আর কাজ করার সময় মন প্রাণ উজাড় করে কাজ করবে। ভাইয়া বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকে, তাই আমি তাকে ব্যস্ত কুমার বলে ডাকি। ভাইয়া, আমি তোমার সাথে মজা কেন করতে যাব? আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক করতেছি, মিতু করে দিতে বলছে তাই। মিতুর দোষ দিয়ে দিলাম, এবার কি হয় তাই দেখার পালা। ভাইয়া এবার অনেকটা নরম গলায় বলে, জিহু, ম্যাথটা পরে করলে হয় না? বের হয়ে দেখ কে আসছে। আহা, যার সাথে দেখা করার ভয়ে এত অভিনয় করছি, এখন তার সাথেই দেখা করতে বলছে। বইয়েই গেছে। বিড়বিড় করে কথাটা বলে থাকি। এবার অনেকটা জোরে বলে উঠি, ভাইয়া একটা ইম্পর্টেন্ট ম্যাথ করতেছি আমি। এই মুহূর্তে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা আসলেও তো আমি যাব না, আর তুমি আসছো কোথাকার কাকে নিয়ে? প্লিজ একটু শান্তি মতো ম্যাথটা করতে দিবে? কথাটা বলেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেই। অনেক জোরে কথাটা বলেছি, যদি কুষাণ ভাইয়া শুনে তাহলে আমার আস্ত রাখবে না। আমার মনে পড়ে যায় ছোটবেলার কথা, যখন আমার বয়স 8 বছর। তখন একদিন আমি আর আমার সাথে একটা মেয়ে একটা ছেলে ছিল, যদিও এখন তাদের নাম আমার মনে পড়ছে না। যাই হোক, তাদের দুজনের সাথে কথা বলার সময় এক ফাঁকে আমি অনেক জোরে ছেলেটার সাথে কথা বলি। ছেলেটার সহ সবাই সেখানে চমকে উঠে। সেখানে কুষাণ ভাইয়াও ছিল। ভাইয়া রেগে গিয়ে এসে আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে যায়। দরজা বন্ধ করে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তুই এত জোরে কথা বললি কেন? পরিস্থিতি খুব খারাপ দেখে আমি নিচের দিকে তাকিয়ে থাকি। আমাকে চুপ করে থাকতে দেখে ভাইয়া আরও রেগে যায়। আমাকে ধমক দিয়ে বলে, কি হলো, কথা বল। আমার সারা শরীর কেঁপে উঠে, তাও ভাইয়ার দিকে তাকানোর সাহস পাচ্ছি না। নিচের দিকে তাকিয়েই বলি, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। এ কথা শুনে ভাইয়া উঠে দাঁড়িয়ে যায় আর বিছানার এক কোণে আরাম করে গিয়ে বসে বলে, 100 বার কানে ধরে উঠবস কর, তাহলেই তোকে ক্ষমা করব। ভাইয়ের কথা শুনে
এবার আমার প্রায় কান্না আসছে। কাঁদো কাঁদো ফেস করে তাকে বলি, ভাইয়া আমি এখনো কত ছোট, তুমি আমাকে এভাবে কষ্ট দিবে? আর হবে না, বললাম তো। দেখ জিহু, আমি তোর এত কথা শুনতে চাই না। যা করতে বলছি ঠিক তাই কর, অন্যথায় তোকে আমি কি শাস্তি দেবো তুই কল্পনা করতে পারবি না। শেষে উপায় না পেয়ে কানে ধরা লাগছে। 100 বারের মধ্যে একবারও মাফ করে নাই। কত নিষ্ঠুর সে। শাস্তি শেষ হতেই সে নিজে এসেই আমার পায়ে তেল মালিশ করে দিয়েছে। এই শাস্তির পরে 3 দিন আমি তার সাথে কথা বলি নাই। ভাইয়া অনেকবার সরি বলছে, আমাকে চকলেট কিনে দিছে, কতভাবে রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু আমি এই। শেষে ভাইয়া উপায় না পেয়ে আমাকে আবার ধমক দেয় আর বলে যদি তার সাথে কথা না বলি তাহলে আরো বড় শাস্তি দিবে। ছোটবেলার কথাটা মনে পড়তেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কুষাণ ভাইয়া ছোটবেলা থেকেই আমাকে অনেক শাসন করত আর আদরও করত। জিদান লিভিং রুমে আসতেই দেখে কুষাণ সোফায় বসে পায়ের উপর পা তুলে মোবাইল স্ক্রল করতেছে। এতক্ষণ তার মা বাবা ছিল, কিন্তু এখন কেউ নেই। মা হয়তো কিচেনে আর বাবা রুমে নয়তো বাহিরে গেছে। জিদান কুষাণের দিকে এগিয়ে এসে বলে, কুষাণ চল বাইরে যাই, জিহু আসবে না। পড়তে বসছে এখন, পড়তে বসলে সে একদিকে আর দুনিয়া আরেকদিকে। জিদানের কথা শুনে কুষাণ উঠে দাঁড়ায়, মোবাইল প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে বলে, তোর বোন মনে হচ্ছে কথা বলছে একটু বেশি জোরে, তাই না? কুষাণের কথা শুনে জিদান আমতা আমতা করে বলে, আসলে পড়ার সময় ডিস্টার্ব করছি তো, তাই এত জোরে চিৎকার করছে। কুষাণ আর কোনো কথা না বলে চলে আসে ওই বাড়ি থেকে। অনেক রাগ লাগে তার। যাকে একটিবার দেখার জন্য ছুটে গেল সেই কিনা তার সামনে আসে নাই, কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বাসায় চলে আসে সে। বাড়িতে ঢুকতেই তার মা বলল, কে রে কুষাণ, কই ছিলি বাবা? চাচুর সাথে দেখা করতে গেছি মা। তার মা আরও কিছু বলতে যাবে তার আগেই কুষাণ সেই স্থান ত্যাগ করে। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে তীব্র গরমে চারিদিকে গমগমে ভাব। গ্রাম অঞ্চল হলে হয়তো বা এত গরম পড়তো না। কোলাহলযুক্ত এই শহরে সব কিছুর পরিমাণই বেশি, তেমনি গরমটা যেন একটু বেশিই। চারিদিকে ভ্যাপসা গরমে কুষাণ পাগল প্রায়। যখন সে আমেরিকায় ছিল তখন এত গরম ছিল না। অবশ্যই এটা বাংলাদেশ বলে কথা। মাত্র শাওয়ার নিয়ে বের হলো কুষাণ। টাওয়াল হাতে নিয়ে ব্যালকনিতে যেতেই তার চোখে পড়ে একটা মেয়েকে। নীল 3 পিস পরা চুলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সবে মাত্র শাওয়ার নিয়ে বের হইছে। ওনার একটা অংশ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু তার সেই দিকে কোনো হেলদোল নেই। সে তো ফোনে কথা বলতেই ব্যস্ত। কুষাণের ঠিক বিপরীত দিকে ফিরে মেয়েটা দাঁড়িয়ে। তার ফোনে কথা বলার স্টাইল দেখে কুষাণ আরও মুগ্ধ হয়ে যায়। হাত নাড়িয়ে মৃদু স্বরে কথা বলছে, যদিও কথাগুলো ঠিক কী বলছে তা কুষাণ জানে না। সেদিকে তাকিয়ে কুষাণ আনমনেই বলে ওঠে, নীলপরি। চারিদিকে শীতল হাওয়া বইছে। প্রচণ্ড বাতাসের কারণে জানালার পর্দাগুলো বারবার এলোমেলো হয়ে দোল খাচ্ছে। ঝড় হাওয়ার পূর্বাভাস। চারিদিকে মনোরম দৃশ্য ফুটে উঠেছে। সারাদিনের ভ্যাপসা গরমকে এই শীতল হাওয়া নিমিষেই দূর করে দিচ্ছে। চারিদিকে এত মনোরম দৃশ্য দেখে নিজেকে আর পড়ার টেবিলে বসিয়ে রাখতে পারেনি। আমি উঠে দাঁড়াতেই ফোন বেজে উঠে। কিছুটা বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেই। দেখি ফাহিম ফোন করছে, দেখেই মুচকি হাসি। বেচারাকে অনেক শাস্তি দিয়েছিলাম, রাগও করেছে, কিন্তু তারপরও ফোন দেখে অবাক হইনি, কারণ আমি জানি এটাই আমাদের বন্ধুত্ব। রাগ, অভিমান, হাসি ঠাট্টা, দিন শেষে আবার সবাই এক। ফোন ধরে কানে নিতেই ফাহিম বলে, ওই ক্যাবলা কি করছে? ফোন ধরতে এতক্ষণ লাগে? হারামি দিলি তো মুডটা অফ করে। এত সুন্দর রোমান্টিক ওয়েদারটাই নষ্ট করে দিলি এই নাম ডেকে। আমার কথা শুনে ফাহিম ফিক করে হেসে দেয়। ওরা আমাকে নাম ধরে ডাকে কম, সব সময় অদ্ভুত ধরনের নামে ডাকে, যে নামগুলো কেউ কোনো দিন শুনেও নাই।
গরু রে, তোর বব আছে নাকি যে এমন একটা রোমান্টিক ওয়েদারে ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে। এখন বৃষ্টিতে ভিজলে আমার কপালে শনি আছে, এটা ভেবে আমি চলে আসতে নেই। জিহু, চলে আসতে নিয়েও থেমে যাই আমি। কেউ একজন খুব মৃদু স্বরে ডাকছে আমাকে। ডাকটা শুনে আমার শরীরে কম্পন ছুটে যায়, একটা শীতল হাওয়া বয়ে যায় আমার মধ্য দিয়ে। আমি কাঁপা কাঁপা পায়ে পিছন দিকে ফিরে দেখি কুষাণ ভাইয়া ডাকছে আমাকে। ভাইয়া তাদের ছাদে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে ভুরু যুগল কুঁচকে ফেলে। এটা দেখে আমার অবস্থা যায়। ভাইয়ের সামনে এভাবে ধরা পড়ে যাব কখনোই ভাবি নাই, কিন্তু পরক্ষণেই ভাবতে থাকি ভাইয়া যেহেতু বাড়িতে আসছে তাহলে তো অবশ্যই একদিন না একদিন দেখা করতেই হবে। এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে ভাইয়ার দিকে তাকাই। দেখি ভাইয়া এখনো আগের মতোই আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলে ওঠে, শ্, কোনো কথা না। যেখানে যেভাবে দাঁড়িয়ে আছিস ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকবে, একটু নড়চড় করলে খবর আছে তোর। কথাটা বলেই ভাইয়া চলে যায় ওখান থেকে। আমি অবাক দৃষ্টিতে ভাইয়ার যাওয়ার পানে তাকিয়ে থাকি। আমি এত বড় হয়েছি তারপরও ভাইয়া আমাকে ধমক দিচ্ছে। আল্লাহ রে আল্লাহ, ভাবা যায় এটা? হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকাই। কুষাণ ভাইয়া, আপনি? নিজের সামনে কুষাণ ভাইয়াকে দেখে আমার প্রাণ যায় অবস্থা। ভাইয়া সুন্দর করে পকেটে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কালকের কথা মনে পড়তেই আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকি। আমাকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া বলে, কি রে, নিচের দিকে তাকিয়ে আছিস কেন? আমার চেহারা বুঝি এতই খারাপ যে তাকানো পর্যন্ত যায় না? আপনার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তো আমার নিজেরই হার্ট ফেল হয়ে যাবে। আবার বলে কি না তাকানো যায় না, বিড়বিড় করে বলি আমি। কি রে, কি বিড়বিড় করছিস? আমি ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে বলি, আপনি কিছু বলবেন? এটা আমার চাচুর বাসা। আমি যখন ইচ্ছে তখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, তাই বলে কি তুই? ভাইয়ার কথা শেষ করতে না দিয়ে আমি বলি, আপনার চাচুর বাসা, আপনি যখন ইচ্ছা তখন আসতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আমাকে কেন ডাকছেন তা তো বলবেন। কথাটা বলতেই ভাইয়া আমার দিকে এক পা এগিয়ে আসে। আমি কিছুটা পিছিয়ে যেতে নিলেই ভাইয়া আমাকে এক হাত ধরে টেনে আবার তার সামনে দাঁড় করিয়ে দেয়। আমার কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে, অনেক বড় হয়ে গেলে তুই। আমি তো ভুলেই গেলাম, এটা আমার পুচকির জিহু না, সে এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন মুখে মুখে তর্ক করতে পারে। কি করে তো ভুলে গেলাম বলতো? ভাইয়ার কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। ভাইয়া যে বিষয়টাকে এভাবে নিবে আমি কখনোই ভাবি নাই। আমি ভাইয়াকে কিছু বলতে যাব তার আগেই ভাইয়া আমার ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় কথা বলতে নিষেধ করে। তারপর নিজেই বলে, তবে কি জানিস, আমি এখনো ঠিক আগের মতোই আছে, একটু পরিবর্তন হয়নি। এখনো তোর আগের কুষাণ ভাইয়াই আছে। তাই এখন তুই আমার সাথে তর্ক করার কারণে শাস্তি পাবি। আর তোর শাস্তি হলো তুই এখন এইখানে দাঁড়িয়ে থাকবি, আমি যতক্ষণ না যেতে বলবো ঠিক ততক্ষণ। শাস্তির কথা শুনে আমার দম মেরে যায়। ভাইয়ার দিকে কাঁদো কাঁদো ফেস করে বলি, কুষাণ ভাইয়া, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। দেখেন না ছোট ছোট ফোঁটা এখনই পড়ছে, আমার পায়ে ব্যথা হয়ে গেছে ভাইয়া। নো চোহা জিহু, এইখানে দাঁড়িয়ে থাকবে, বৃষ্টি আসবে না। আর যদি আসে তাহলে আমি দেখে নেব। ভাইয়া জিহু, ভাইয়ার শান্ত গলায় ধমক শুনে থেমে যাই। তবে আমি এটাতেই বেশি অবাক হচ্ছি, কারণ ভাইয়া এখনো কালকের ব্যাপারে কিছুই বলে নাই। অবাক প্লাস খুশিও হই। যাক, ভাইয়া তাহলে কালকের সব কিছুই ভুলে গেল। কথাটা মনে করে ভাইয়ার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দেই। ভাইয়া আকাশের দিকে তাকিয়েছিল এবং আকাশের দিকে তাকিয়েই বলে, জিহু, একদম হাসবে না, হাসলে তোর খবর আছে। ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকাই। সে বুঝলো কি করে যে আমি হাসছি? জিহু, আকাশের দিকে তাকা। ভাইয়ার কথা শুনে আমি আকাশের দিকে তাকাই। পুরো আকাশের মেঘ কেটে গেছে, তার জায়গায় এখন হাজার হাজার তারার মেলা বইছে।
মাথার উপর চাঁদ। মুহূর্তেই চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়ে। আমি মুগ্ধ নয়নে চারপাশটা দেখছি। এত সুন্দর দৃশ্য কখনো দেখেছি বলে আমার মনে হয় না। হঠাৎ আমি ভাইয়ার মুখের দিকে তাকাই। ভাইয়া ঠোঁটের কোণে এক চিলতি হাসি ঝুলিয়ে রেখে আমার দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই আমার মনটা ভালো হয়ে যায়। আমি তার দিকে তাকিয়ে বলি, ভাইয়া আপনি জানলেন কি করে এখন বৃষ্টি আসবে না? পাগলি, কখন বৃষ্টি হবে না হবে শুধু একজনই জানে। আমিও মাত্র অনুমান করে বলছি। আমি কিছু বলি না, মুখে হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। এখন রুমে যা। ভাইয়ার কথা শুনে আমি ঠোঁট উল্টে বলি, এখন যাব না আমি। আমার কাছে পরিবেশটা অনেক ভালো লাগছে। আর এতক্ষণ তো দাঁড় করিয়ে রেখেছেন, এখন কেন এই কথা বলছেন? ভাইয়া আর কোনো কথা বলে নাই, চুপ করেই আমার পাশে দাঁড়িয়ে থাকে। লিভিং রুমে ভাইয়া আর কুষাণ ভাইয়া দুজনেই বসে আছে। আমি গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে যেতেই কুষাণ ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে বলে, জিদান, তোর বন্ধু দেখছি আজকাল ছেলেদেরকে প্রপোজও করতে জানে। আমি হতভম্ব হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া এভাবে না ফাঁসালেও পারতো। কুষাণ ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া আমাকে চোখ মারে। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নেই। এখন শুধু ঝড় আসার অপেক্ষায় করছি। ভাইয়া একবার আমার দিকে তাকায় তো আর একবার কুষাণ ভাইয়ার দিকে তাকায়। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এই কথার মানেই বুঝে নাই এখনো। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, এইসবের মানে কি জিহু? আরে ওকে বলে কি লাভ? ওকে সত্যি কথা বলবে কখনো? এই কথা শুনে আমি তেলে বেগুনে জ্বলে উঠি। আমি অবাক হই কুষাণ ভাইয়া কি করে এই কথা বলতে পারলো। আমি কোন দিন কোন সময় কিভাবে তাকে আবার মিথ্যা বললাম। কুষাণ ভাইয়ার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলি, ভাইয়া আমি কখন কোন দিন আপনাকে মিথ্যা বলছি? কোনো দিন ভয়ে তো আপনার সাথে কথাই বলি নাই, তাহলে এখন এই কথা বলছেন কেন? আরে বাহ জিহু, তোর মুখ আজ দেখছি ক্ষয় পড়ছে। তা থামি কেন বল, তারপর জন্য কি হলো? বলে থামলো কুষাণ ভাইয়া। সে থামতেই দেখি জিদান ভাইয়া আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার পাশে বসতেই কুষাণ ভাইয়া আবার বলে উঠে, জিদান, একটু কথা ছিল তোর সাথে, চল বাইরে যাই। আর তুই সবকিছু তো সিরিয়াস কেন বলতো? আমি তো জাস্ট তোর সাথে মজা করছে। শেষের কথাটা কুষাণ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে। আমি চোখ নামিয়ে নেই, মনে মনে তাকে 100টা গালি দেই, সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলি। আমাকে সুন্দর করে অস্বস্তিকর পরিবেশে ফেলতেও পারে, আবার সময় মতো তুলে নিতেও পারে। অসহ্যকর। জিদান ভাই আর কুষাণ ভাইয়া দুজনেই উঠে বাইরে চলে যায়। ওরা চলে যেতেই আমিও উঠে রেডি হয়ে নেই ভার্সিটিতে যাওয়ার জন্য। ভার্সিটিতে আসতেই সবাই আমাকে ঘিরে ধরে। সবাই বলতে মিতু, ফাহিম আর নাইমা। আমি ওদের দিকে ভ্রু কুঁচকে তাকাই। কিহু রে কিহু, একটা সুযোগ করে দে না প্লিজ, তারপর আর তোর কাছে কিছু চাইবো না। ওই কি রে, তোর না বফ আছে, তাহলে আবার লাইন মারার প্রস্তুতি নেস কেন? আরে কিহুর বাই তো হলো আমার ক্রাশ, আর ক্রাশের সাথে লাইন মারা যেতেই পারে, স্বাভাবিক। সবার আগে তোরা আমার নামের উচ্চারণ ঠিক কর। আজ পর্যন্ত কোনো দিনও তো আমার নামটা পর্যন্ত ঠিকমতো উচ্চারণ করতে পারে না, আবার বলে কিনা ক্রাশের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে। শোন কিহু, তোকে এই নামে আদর করে ডাকি আমি, এত ভালোবেসে ডাকি, তারপরও বলে কি না। চিৎকার শুনে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। একটু ভালো করে দেখতেও দিল না। আমি দরজার পাশ থেকে সরে দাঁড়াতেই মিতু গিয়ে জিহাদকে জড়িয়ে ধরে। বুঝতেই পারছি এটা জিহুর ফ্রেন্ড, ওর মুখে নামও শুনেছি। মনে মনে মিতু নামটা 2বার উচ্চারণ করে ওইদিকে তাকাতেই দেখি কেউ নেই। ভালো করে তাকিয়ে দেখি না, আমি সত্যিই দেখেছি আমার সামনে কেউ নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখছি? কিন্তু এমন স্বপ্ন কেউ দেখে নাকি? জিহুর চিৎকার শুনেই তো স্বপ্ন থেকে বাস্তবে চলে আসার কথা। তাহলে প্রায় ঘন্টাখানেক পরে আমি রুম থেকে বের হই কুষাণের সাথে দেখা করতে। ও নিজেই ফোন করে আমাকে ওদের বাসায় যেতে বলছে, তাই বের হয়েছি ওদের বাসায় যাওয়ার জন্য। হঠাৎ আমার সামনে তখনকার ওই মেয়েটা মানে মিথু আর জিহু আসে। মেয়েটাকে দেখে অজান্তেই আমার মুখে হাসি ফুটে ওঠে।
ভাইয়া আম্মু কই? ঝিওর কথায় আমার হুঁশ আসে। ওর দিকে তাকিয়ে বলি, বড় বাবাদের বাসায়। চলো না আমাদের সাথে প্লিজ। আমি ওর সাথেই যাই। পুরোটো রাস্তা ধরে শুধু মিতুকে দেখতে দেখতে যাই। মিতু মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকায়। বড় বাবাদের বাসায় গিয়ে দেখি কুষাণ বসে আছে সোফায়, বড় মা আর আম্মু মনে হয় রুমে। আমি গিয়ে কুষাণের পাশে বসতে ওর হুঁশ আসে। আমি আর মিতু কুষাণ ভাইয়াদের বাসায় আসতেই ভাইয়াকে সামনে বসে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে যাই। কেন জানি না, ভাইয়ার সামনে আসতেই আমার কেমন জানি লাগে। হঠাৎ কুষাণ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, তারপর বল জিদান, আজ কয়টা মেয়েকে প্রপোজ করলে? এবার কুষাণ ভাইয়ার কথা শুনে আমার অনেকটা বিরক্ত লাগে। আমি খুব ভালো করেই বুঝতে পারছি কুষাণ ভাইয়া আমাকে ইন্ডিকেট করে কথাটা বলেছে। আল্লাহ জানে কতদিন ধরে আমাকে এই কথা বলে বলে খোঁটা দেয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়, তীব্র গরমে চারিদিকে খাখা করছে, আর সেই গরমে 1000 বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছি আমি। এই মুহূর্তে কুষাণ ভাইয়ার প্রতি প্রচুর রাগ লাগছে। লোকটা নাকি আজ আমাকে নিতে আসবে। আমি ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজ ভার্সিটিতে আসার সময় জিদান ভাইয়া ড্রপ করে দিয়ে গেছে আর বলেছে সে নাকি আসতে পারবে না, তাই কুষাণ ভাইয়া আসবে। কিন্তু কোথায় সে? আমি গত আধ ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, অথচ তার কোনো খবর নেই। এমন সময় আমার সামনে গাড়ি এসে দাঁড়ায়। মনে মনে ঠিক করি এখন গিয়ে 1000টা রাম ধমক দেব তাকে, আর তাই ভেবেই তার দিকে এগিয়ে যাই। ইতিমধ্যে ভাইয়ার গাড়ির গ্লাস নামিয়ে আমার দিকে তাকায়। আমি গাড়িতে উঠে ভাইয়ার দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগেই তার দিকে চোখ পড়তেই আমি চমকে উঠি। এই রোদে ভাইয়ার অবস্থা নাজেহাল। গায়ের সাদা শার্ট ভিজে সারা শরীরে লিপটে আছে। ফ্রন্ট সিটেই তার কোট রাখা ছিল। আমি ওঠার আগে ভাইয়া ওইটা সরিয়ে নিজের কোলের উপর রাখে। ঘামে ভিজে আছে সে। তাকে দেখে মনে হচ্ছে সে এখন শাওয়ার নিয়ে আসছে। চুলগুলো কপালে লেপ্টে আছে। হঠাৎ তার ড্রেস আপ দেখে আমার মনে পড়ে আজ ভাইয়ার অফিসে জয়েন হওয়ার কথা। কথাটা মনে পড়তেই আমার রাগ নিমিষেই কর্পূরের মতো উড়ে যায়। রাগের জায়গায় এখন আমার বড্ড মায়া লাগছে তার প্রতি। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, সরি রে, আসলে আজ অফিসের প্রথম দিন, তাই বের হতে অনেকটা সময় লাগলো। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আসতে অনেকটাই লেট হয়েছে। ভাইয়ার কথা শুনে আমি কোনো উত্তর দেই না। কোনো কথা না বলে আমি ব্যাগ থেকে পানির বের করে দেই ভাইয়াকে। কিছুটা খেয়ে বাকিটা মুখে ছিটিয়ে দিন, ভালো লাগবে। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর আমার থেকে পানি হাতে নিয়ে বলে, সরি বলছি তো, এত রাগ করে কি আছে জিহু? আজিব, কখন বলছি আমি রাগ করছি? আর এখানে রাগ করার কি আছে? মানুষের সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। আমার কথা শুনে ভাইয়া পুনরায় মুচকি হাসে। ভাইয়া হাসলে তাকে অদ্ভুত সুন্দর লাগে। আমি তার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেই। এই কয়েকদিনে ভাইয়া আমাকে বারবার ওই একই কথা শুনিয়েছিল ইনডিরেক্টলি। আমি মুখ খিচে সহ্য করি সব কিছু। তাকে কিছু বলতে গেলেও কেন জানি না বলতে পারি না, গলায় আটকে যায় সব কথা। ভাইয়া একটা কথা বলি আপনাকে। হঠাৎ আমার এই কথা শুনে ভাইয়া আমার দিকে আর চোখে তাকায়। বল। সেদিন আমি আপনাকে ইচ্ছে করে প্রপোজ করি নাই। এই কথা শুনে ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়। সেদিন ফাহিম আমাকে ডিয়ার দিয়েছিল আপনাকে প্রপোজ করার, তাই বাধ্য হয়ে আপনাকে প্রপোজ করছি আমি। আর শর্ত ছিল আগামী 1 ঘন্টা আপনাকে না বলা, আর আমি আপনাকে ডিয়ারের জন্য প্রপোজ করছি। চোখ বন্ধ করে একদমে কথাগুলো বলি। একটু সময় যাওয়ার পরেও যখন কোনো সারা শব্দ পাই না, তখন আমি আস্তে করে একটু চোখ মেলে তার দিকে তাকাই, ভাইয়ার দিকে তাকাই। ভাইয়া চোখ মুখ শক্ত করে বলে, ফাহিমকে? ভাইয়ার প্রশ্ন শুনে আমি মনে মনে হাসি। ভাইয়ার সাথে একটু মজা করার জন্য বলি, আমার বফ, আজ থেকে 3 বছর আমাদের রিলেশন। ভাইয়া একদিন আপনার সাথে পরিচয় করিয়ে দিব, কেমন?
আমার কথা শেষ হওয়ার আগেই ভাইয়া জোরে গাড়ি ব্রেক কষে। আমি চমকে উঠে ভাইয়ার দিকে তাকাই। ভাইয়াকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক রেগে আছে, কিন্তু তার রেগে যাওয়ার কারণটাই আমি খুঁজে পেলাম না। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, জিহু, গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে যাও। আমি ভাইয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছি। কি এমন ভুল করছি আমি, যার জন্য ভাইয়া আমাকে গাড়ি থেকে নামতে বলছে? ভাইয়া আমি যা বলছি তা কর। এবার ভাইয়া অনেক জোরে চিৎকার করে কথাটা বলে। ভাইয়াকে এভাবে রেগে যেতে দেখে আমার ভয় লাগে। ভাইয়ার চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠি আমি কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে যাই। আমার চোখ ঝাপসা হয়ে আসে, অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি গাড়ি থেকে নামতেই ভাইয়া পুনরায় গাড়ি স্টার্ট দিয়ে আমাকে রেখেই চলে যায়। আমি দাঁড়িয়ে কাঁদতে থাকি। ভাইয়া কেন আমার সাথে এমন করলো তাই এখনো বুঝতে পারছি না। আমি সহজে কান্না করি না, কিন্তু আজ অনেক কান্না আসতেছে। ভাইয়া আমার সাথে এমন না করলেও পারতো। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানা নেই। হঠাৎ আমার সামনে একটা গাড়ি এসে থামে। গাড়িটা ব্রেক কষে দাঁড়াতেই আমি চোখ তুলে সেদিকে তাকিয়ে দেখি জিদান ভাইয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে তার দিকে তাকাতে দেখে ইশারায় গাড়িতে এসে বসতে বলে। আমি চোখে এখনো পানি। আমি কোনো দ্বিমত প্রকাশ না করে এগিয়ে গিয়ে গাড়িতে বসতেই পুনরায় ভাইয়া গাড়ি চালাতে থাকে। ভাইয়া আমাকে একটা প্রশ্নও করে নাই। অন্য সময় হলে এখন আমাকে হাজারটা প্রশ্ন করতো, কেন কান্না করছি, কি হয়েছে, আমার কেউ কি কিছু বলছে আমাকে, ব্লা ব্লা ব্লা। কিন্তু এখন কোনো প্রশ্নই করে নাই দেখে আমি অনেক অবাক হই। ভার্সিটি থেকে এসে সেই যে রুমে ঢুকলাম এখনো বের হই নাই। এখন রাত 8টা বাজে। ভার্সিটি থেকে এসে শাওয়ার নিয়ে আমি রুমে অনেকক্ষণ বসেছিলাম বললে ভুল হবে। বসে বসে মিতুর সাথে কথা বলছি। ওদের থেকে আমি কোনো কথাই গোপন রাখি না, তাই সব কিছুই বলছি। সব শুনে ও বলছে, দেখ জিহু, আমার মনে হয় কুষাণ ভাইয়া তোর ওই কথায় রাগ করেছে। তুই কেন বলতে গেলি যে তুই ফাইমকে ভালোবাসিস? এটা বলা হয়তো তোর উচিত হয় নাই। কিন্তু এত মাইন্ড করার কি আছে? আমি তো তার সাথে মজা করছি। আর কোনোই বা ভাইয়া এই কথা শুনে এতটা রিয়্যাক্ট করলো। আমি যা ভাবছি তা নাও হতে পারে। তুই একটা কাজ কর, তুই বরং এখন কুষাণ ভাইদের ফ্ল্যাটে যা, গিয়ে দেখ ভাইয়া কি করে। যদি মন খারাপ থাকে তাহলে মনটা ভালো করে দিয়ে আয়। আমি অবাক হয়ে মিতুর কথা শুনছিলাম। ভাবছি আসলেই কি মিতু পাগল টাগল হয়ে গেল নাকি? এই মিতু, তুই কি পাগল নাকি? আর আমি তার মন ভালো করব কিভাবে? সেটা তুই ভালো জানিস, আমি কিভাবে জানবো? যেটা বলছি সেটা কর, তোর জন্য ভালো হবে। বলেই কট করে ফোনটা কেটে দেয়। আমি ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কি করব তাই ভেবে পাচ্ছি না। ভাবতে ভাবতেই তখন ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে এত রাত হয়ে গেল দেখতেই অনেকটা চমকে উঠি। আবার ভাবতে থাকি, আসলেই কি আমার ভাইয়ার কাছে যাওয়া উচিত? উনি এত অল্পতেই কেন রেগে গেলেন? আমাকে তো উনি সহ্যই করতে পারেন না। তবে এমন হাজারো প্রশ্ন আমার মনে পীড়া দিচ্ছে। ভাবনার মাঝেই আম্মু ডাক দিল। জিহামা, কি হয়েছে তোর? দরজা খুলিস না কেন? না খেয়ে থাকবি নাকি আজ? আমি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, আম্মু পরে খেয়ে নেব, আমি এখন ইচ্ছে করছে না আমার। আম্মু আর বাড়াবাড়ি না করে চলে যায় বুঝতেই পারি, কারণ আম্মু খুব ভালো করেই জানে যে আমি ঠিক কতটা ঘাটতারা, তাই আর কথা বাড়ায় না। আমি চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিয়ে হালকা মাথা তুলে ভাইয়ার দিকে তাকিয়ে বলি, আচ্ছা ভাইয়া, তুমি তো অফিসে ছিলে, তাহলে আমি যখন রাস্তায় দাঁড়িয়ে কান্না করছিলাম তখন তুমি কেন আসছো? আর কিভাবে আসছো তুমি তো জানার কথা না? তাহলে কথা শেষ না করেই আমি থেমে যাই। ভাইয়ার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। কুষাণ আমাকে ফোন করে বলছিল তুই ওই রাস্তার মোড়ে আছিস, যেন তোকে বাড়ি পৌঁছে দিই আমি। আমি ভাইয়ার মুখের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। আমার যেন কথাটা বিশ্বাসই হচ্ছে না। কুষাণ ভাইয়া তো
তখন আমাকে রেগে গাড়ি থেকে নেমে যেতে বললেন। তাহলে আবার দয়া দেখাতে আসছে কেন? আমি ভাইয়ার দিকে তাকিয়ে বলি, উনি আমাকে এভাবে গাড়ি থেকে নেমে যেতে বলছে কেন? রেগে যাওয়ার মতো কথা বললে রাগটাই স্বাভাবিক। কিন্তু এই সামান্য কারণে উনি রেগে গেলেন কেন? আজীব। তোর চাইতে একটা 5 বছরের বাচ্চা ভালো বোঝে। যাই হোক, তোর এসব প্রশ্নের উত্তর একমাত্র কুষাণই ভালো দিতে পারবে। তুই বরং তার কাছে যা। সেই কখন থেকে বড় মার সাথে বকবক করেই যাচ্ছি, অনেকটা জোরেই কথা বলছি যেন কুষাণ ভাইয়া রুম থেকে আমার কথা শুনে নিচে নেমে আসে। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে ভাইয়া নিচে আসে নাই। আমার একটু রাগ হয় তার উপর, কিন্তু পরক্ষণেই ভাবতে থাকি তার উপর রাগ করার অধিকার কি আমার আছে? কেন রাগ করব আমি? আর আমার রাগ তাকে দেখিয়ে কি লাভ হবে আমার? এসব প্রশ্ন মনে আসতেই আচমকা মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমি বড়মার দিকে একবার তাকিয়ে একটু জোরেই বলি, ঠিক আছে বড়মা, আজ না হয় আমি আসি, অন্য একদিন আসবো, আজ আমার পড়া আছে। কথাটা বলতেই বড়মা ফিক করে হেসে দেয়। তার হাসির কারণটাও আমার জানা আছে। আমি এমনভাবে কথা বলছি যেন আমি অনেক দূর থেকে তাদের বাড়ি আসছি। এখন না গেলে খুব বড় সমস্যা হয়ে যেতে পারে। এসব শুনেই বড়মা হেসে দেয়। তারপর আমি ফিসফিস করে বলি, বড়মা, ভাইয়া আমার উপর রেগে আছে, একটু গিয়ে দেখি উনি কি করছে। আমার কথা শুনে বড়মা মুচকি হাসে। তারপর আমাকে সম্মতি দিতেই আমি ভাইয়ার রুমের দিকে এগিয়ে যাই। দরজার কাছে যেতেই দেখি দরজা খোলা। আমি আস্তে করে ভাইয়ার রুমে প্রবেশ করি। দেখি ভাইয়া খাটে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় বসে আছে, চোখ দুটো বন্ধ। আমি এগিয়ে গিয়ে তার পাশের একটি আসনে বসলাম। ভাইয়া হয়তো আমার উপস্থিতি বুঝতে পারে নাই, তাই ওইভাবেই বসে আছে। আমি অনেকক্ষণ গালের নিচে হাত দিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে থাকি, ভাইয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকি। ভাইয়া ফর্সা, মুখ অনেকটা লাল বর্ণ ধারণ করে আছে, অনেকটা রেগে আছে হয়তো এখনো। আমি ইচ্ছে করে একটু শব্দ করি, আর তাতেই কাজ হয়। ভাইয়া চোখ মেলে তাকিয়ে আমাকে দেখে অনেক চমকে উঠে। আমার দিকে একটু তাকিয়ে ভাইয়া আবার চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করা অবস্থাতেই ভাইয়া বলে, এখানে কি যেহু, রুম থেকে চলে যা, প্লিজ লিভ মি অ্যালোন। শেষের কথাটা ভাইয়া অনেকটা জোরেই বলে। আমি হালকা কেঁপে উঠি, ব্রু কুচকে চোখ বন্ধ করে থাকি। তারপর তার দিকে তাকিয়ে বলি, ভাইয়া আমি আমি কি বলছি তোকে? প্লিজ চলে যা, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কিন্তু তাতেও আমার কোনো নড়চড় নেই। আমি নিচের দিকে তাকিয়ে একদমে বলি, সরি ভাইয়া, তখন আমি আপনার সাথে মজা করে ওই কথাটা বলেছিলাম। ফাহিম তো আমার জাস্ট ফ্রেন্ড, আমার কোনো বফ টফ নেই, প্লিজ রাগ করবেন না। অনেকটা করুণ গলায় বলে উঠি আমি। আমার কথা শেষ হতেই ভাইয়া চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলে, আমি কি তোকে বলছি যে আমি রাগ করছি? আমি মাথা নেড়ে না বলি। তারপর নিচের দিকে তাকিয়ে বলি, তাহলে আপনি আমার সাথে এমন করছেন কেন? আর আমার মতো থার্ড ক্লাস একটা মেয়ের যদি বফ থাকেও, তাতে আপনি এত জেলাস ফিল করছেন কেন? কথাটা শুনেই কুষাণ ভাইয়া আমার দিকে রাগি লুকে তাকায়। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছি। হঠাৎ ভাইয়া আমার সামনে থেকে উঠে ব্যালকনিতে চলে যায়। আমিও ছাড়ার পাত্রী নই, তাই আমি উঠে ভাইয়ার পেছনে পেছনে ব্যালকনিতে যাই। ভাইয়া 2 হাত বুকে গুজে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার পাশে দাঁড়াই। তারপর ভাইয়ার দিকে তাকিয়ে বলি, ভাইয়া আমার প্রশ্নটার উত্তর দেন প্লিজ। ভাইয়ার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলি, কুষাণ ভাইয়া কোনো কথা না বলে আগের মতোই দাঁড়িয়ে আছে। আমার এবার অনেক বিরক্ত লাগছে। আমি চলে যাই তাহলে? আসতে যেহেতু কোনো অনুমতি লাগে নাই, তাহলে যেহেতু অনুমতি না লাগারই কথা। অবশেষে তার মুখ থেকে কথা বের করতে পারলাম, ওকে আমি চলে যাব। তার আগে একটা কথা বলেন, আমার মতো থার্ড ক্লাস
আমি কথা পুরোটা শেষ না করতেই ভাইয়া আমার দিকে রাগী লুকে তাকায়। তাকে এভাবে তাকাতে দেখে আমি কিছুটা ঘাবড়ে যাই। ভাইয়া আমার দিকে 2 পা এগিয়ে আসে, আমার কোমর জড়িয়ে তার সাথে মিশিয়ে নেয়। কুষাণ ভাইয়ার কাজে আমি পুরাই শক। আপাতত আমার মাথা হ্যাং হয়ে আছে, কোনো কিছুতেই কাজ করছে না। ভাইয়া আমার কপাল থেকে ছোট ছোট চুলগুলো কানের কাছে গুজে দেয়। তার প্রতিটা স্পর্শে আমি কেঁপে উঠি। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলে, তোর মতো একটা থার্ডলেস মেয়ের যদি বফ থাকে তাহলে আমার অনেক কিছু। ইভেন যদি তোর কোনো বফ থাকেও তাহলে তার কথা বলে যা। আমি এখনো ভাইয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কেন? কজ আমি বলছি তাই। কেন? তার জন্য বলছি আলাদা কোনো রিজন দেখাতে হবে? কথাটা বলেই ভাইয়া আমাকে ছেড়ে দেয়। তারপর আবার আমার দিকে রাগী লুকে তাকিয়ে বলে, এখন গিয়ে সুন্দর করে খেয়ে নিস, আমি একটু পর ওই ফ্ল্যাটে আসছে। আর এসে যদি শোনো তুই এখনো খাওয়া দাওয়া করিস নি তাহলে তখন কি হবে তা তখন দেখবি। এখন যা। রুমে বসে বসে মিতুর সাথে চ্যাটিং করছি। রুমে এসে সবার আগে খাওয়া দাওয়া করে নেই, কারণ কুষাণ ভাইয়াকে বিশ্বাস নেই যখন ইচ্ছা তাই করতে পারে। তাই বাসায় এসেই আগে খেয়ে নেই। হঠাৎ আমার রুমে জিদান ভাইয়া আসে। ভাইয়া এসেই আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। হঠাৎ ভাইয়ার আগমনে আমি কিছুটা হকচকিয়ে যাই। ভাইয়া ছোট বাচ্চাদের মতো চকলেট খেতে খেতে আমাকে বলে, কিরে মিসেস পেতনি, কি করিস? ভাইয়ার কথা শুনে আমি রেগে গিয়ে ভাইয়ার চুল টেনে দেই। ভাইয়া আউচ বলে, মৃদু চিৎকার করতেই আমি হেসে দেই। ভাইয়া আমি মিসেস হলাম কখন, কোন দিন, কিভাবে? আমার কথা শুনে ভাইয়া ফিক করে হেসে দেয়। তারপর আমার মাথায় টোকা দিয়ে বলে, খুব তাড়াতাড়ি তো বড় হয়ে গেছিস, এখন তো বিয়ে দিতে হবে। তা কবে বিয়ে করবি শুনি? আমি কখনোই এত তাড়াতাড়ি বিয়ে করব না। সবার আগে তোমার বিয়ে হবে। তারপর তুমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার মাথা থেকে যতগুলো চুল ছিঁড়লে ঠিক ততগুলো চুল তোমার বউয়ের মাথা থেকে ছিঁড়ব। তারপর চিন্তা করে দেখব বিয়ে করব কি করব না। তারপর শুরু হয়ে যায় আমাদের 2 ভাই বোনের খুনসুটির ঝগড়া। ভাইয়ার সাথে অনেকক্ষণ হাসি ঠাট্টা মারামারি করে ক্লান্ত হয়ে দুজনেই বসে পড়ি। ভাইয়া লম্বা হয়ে খাটের উপর শুয়ে পড়ে। হঠাৎ ভাইয়া কল আসায় ভাইয়া মোবাইল নিয়ে উঠে চলে যায়। আমি ফ্রেশ হয়ে এসে পড়তে বসি। প্রায় অনেকক্ষণ পড়ার পর হঠাৎ গিটারের টুংটাং শব্দে আমি চমকে উঠি। কিছুটা অবাক হয়ে আমি উঠে দাঁড়াই। গিটারের শব্দ লক্ষ্য করে এগিয়ে যাই। ব্যালকনিতে গিয়ে দেখি কুষাণ ভাইয়া তার ব্যালকনিতে দোলনায় বসে গিটারের সুর তুলছে। হঠাৎ ভাইয়ার আজকের করা কাজগুলো আমার মনে পড়ে যায়। আনমনেই হেসে উঠি। মনে মনে ভাবছি সত্যি দেখে সত্যি অবাক হয়ে যাই। কুষাণ ভাইয়া প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য কখনো আইসক্রিম, ফুচকা, বিরিয়ানি নিয়ে আসতো। কখনো বা আসার সময় হাতে 1 গাদা করে চুড়ি নিয়ে আসতো। চুড়ি বরাবরই আমার পছন্দের। কিন্তু আজ আমার মনটা ভীষণ খারাপ লাগছে। আজ সারাদিনে একবারের জন্য কুষাণ ভাইয়া আমাদের ফ্ল্যাটে আসে নাই। ভাইয়া এখন ধরতে গেলে আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাকে একটাবার না দেখলে কেন জানি না নিজের থেকে অনেক খারাপ লাগে। হঠাৎ ভাইয়ার কথা মনে পড়তেই আমি উঠে বসি। পাশ ফিরে ফোনটা হাতে নেই ভাইয়াকে একটাবার ফোন করার জন্য। কিন্তু পরক্ষণেই মনে পড়ে এখন তো রাত অনেক হয়েছে, ভাইয়া হয়তো ঘুমিয়ে পড়ছে। কথাটা মনে পড়তেই মনটা আবার খারাপ হয়ে যায়। আমি জানালা দিয়ে ভাইয়ার রুমের দিকে উকি দিয়ে দেখি ভাইয়ার রুমে এখনো আলো জ্বলে। তার মানে ভাইয়া এখনো ঘুমায় নাই। কথাটা মনে পড়তেই আমার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ফোনটা পুনরায় হাতে নিয়ে আমি ভাইয়ার ফোনে ডায়াল করি। কুষাণ বসে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। আজ 2 দিন ধরে তার আবার অফিসে কাজের চাপ বেশি, তাই রাত জেগেই প্রায় তাকে কাজ করতে হয়। সে যে কাজ করছে তার এত দিকে হুঁশ নেই যে রাত প্রায় কতটা হয়েছে।
অনেকটা ক্লান্ত শরীর নিয়ে খাটে হেলান দিতেই ফোনটা বেজে ওঠে তার। সাথে সাথে কিছুটা চমকে উঠে সে। এত রাতে কে ফোন করবে তা ভেবে ফোনটা হাতে নিতেই দেখে ফোনের স্ক্রিনে নীলপরি নামটা জ্বলজ্বল করছে। মুহূর্তেই তার সব ক্লান্তি মুছে মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। কিন্তু তা আবার সাথে সাথেই মিলিয়ে যায় এইভাবে যে এত রাতে ফোন করছে, যেহেতু তার মানে কোনো বিপদ হয় নাই তো। কথাটা ভেবেই কুষাণ তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে। ফোন ধরে কানের কাছে নিতেই ওই পাশ থেকে বলে উঠে, কুষাণ ভাইয়া আপনি এত পচা কেন? আজ আমাদের ফ্ল্যাটে একবারের জন্য আসেন নাই, আবার আমার চকলেটও দিয়ে যান নাই, কেন বলুন তো? কথাটা শুনে কুষাণ নিঃশব্দে হাসে। এতদিন পর তার মনে হচ্ছে সে অনেক বড় একটা কথা শুনেছে। তার নীলপরি তাকে মিস করছে। এতদিন পর সে নিজেকে সার্থক মনে করছে। সরি জিহু, আসলে আজ অনেকটা কাজের চাপ থাকার কারণে যেতে পারিনি, আর অফিস থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, তাই কিছু জানতে পারিনি। সরি, কানা ধরছে, আর এখন হবে না। ওই পাশ থেকে জিহাদ ঠোঁট টিপে হাসে, তারপর কিছুটা গম্ভীর স্বরে বলে, ঠিক আছে ঠিক আছে, এবার মতো ক্ষমা করলাম, বাট পরের বার যদি এমন হয় তবে খবর আছে কিন্তু। ঠিক আছে ম্যাডাম। মুস্কি হেসে কুষাণ বলে, তারপর কিছুটা গম্ভীর স্বরে বলে, কাল সকালে রেডি থাকবি, আমি তোকে কলেজে ড্রপ করে দিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া। তারপর ভাইয়ার সাথে টুকটাক আরও কিছু কথা বলে ফোন কেটে দিই আমি। ভার্সিটিতে বড় একটা গাছের নিচে বসে আমি, নাইমা, মিতু আর ফাহিম বসে আড্ডা দিতেছি। কুষাণ ভাইয়া একটু আগে আমাকে দিয়ে গেছে। হঠাৎ আমার সামনে আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে এসে বসে। মেয়েটার নাম নেহা, কিছুটা ন্যাকা টাইপের মেয়ে। এসে আমার সামনে বসে বলে, হাই জিহা, কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, আজ তোমার সাথে যে কালো গেঞ্জি পরা একটা ছেলে আসছে, ছেলেটা কে বলবে? কালো গেঞ্জি তার মানে কুষাণ ভাইয়া। আমি ওর দিকে কিছুটা বুড়ো কুচকে তাকিয়ে বলি, কেন? আসলে ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে, তাই। নেহার কথাটা শুনেই আমার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠে। ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলি, উনি যেই হন না কেন, তার বিয়ে হয়ে গেছে 1 বছর আগে এবং তার 2টা বাচ্চাও আছে। সো তার দিকে চোখ তুলে তাকালেও লাভ নেই, বুঝলে? আমার কথা শুনে নেহা কিছুটা থতমত খেয়ে যায় এবং কি উপস্থিত সবাই আমার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে। ফাহিম আমার দিকে তাকিয়ে বলে, 1 বছরে বিয়ে, তার উপর 2টা বাচ্চা, কিভাবে সম্ভব কিহু? ফাহিমের কথা শুনে আমি থতমত খেয়ে যাই। তারপর আমতা আমতা করে বলি, টুইন বেবি হয়েছে, বুঝলি মূর্খ? বলেই আমি উঠে ক্লাসের দিকে হাঁটা শুরু করি। শেষে উপায়ন্তর না পেয়ে ওরা 3জনও আমার পেছন পেছন আসে। ভার্সিটি ছুটি হতেই আমি বের হয়ে গেটের সামনে এসে দাঁড়াতেই আমার সামনে ইমন নামের একটা ছেলে এসে দাঁড়ায়। ছেলেটাকে চিনি আমি, আমাদের ভার্সিটির সিনিয়র ভাই। মাঝে মধ্যেই আমার সামনে এসে দাঁড়ায় আর বলে, জিহা, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করো, আমি তোমাকে অনেক ভালো রাখবো, প্লিজ অ্যাকসেপ্ট মি, ব্লা ব্লা ব্লা। কিন্তু প্রতিদিনই আমার কথা একটাই থাকে, তাই ফিরে চলে যায়। আজ আবারও আসছে, এসেই আমার সামনে পুরনো ডায়লগগুলো দিতে থাকে। আমি তাকে পাশ কাটিয়ে চলে আসি। পেছন থেকে ভাইয়াটা কিছু একটা বলছে, আমি ভালো করে শুনি নাই। কুষাণ ভাইয়া আর আমি গাড়িতে বসে আছি, ভাইয়া ড্রাইভ করছে। আমি বসে বসে ভাইয়ার সাথে বকবক করছি আর ভাইয়া চুপচাপ ড্রাইভ করছে। আমার সাথে একবারের জন্য কথা বলে নাই। ভাইয়ার সাথে বকবক করতে করতে আমি খেয়ালই করি নাই যে আমরা বাড়ির ঠিক উল্টো রাস্তা দিকে যাচ্ছি। এটা দেখেই আমি আতঙ্কে উঠে ভাইয়ার দিকে তাকাই। তার দৃষ্টির সামনে নিবদ্ধ। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া কোনো কথা না বলে ড্রাইভ করতে থাকে মনোযোগ দিয়ে। এবার আমার মনটাই খারাপ হয়ে যায়। আমি ভাইয়ার দিকে মন খারাপ করে তাকাই। ভাইয়ার এক হাত ধরে হালকা টান দিয়ে তার হাতের উপর হাত রেখে বলি, ভাইয়া আমি কি কোনো ভুল করেছি যার কারণে আপনি আমার উপর রেগে আছেন?
কুষাণ ভাইয়া এক পলক আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে আবার সামনে দৃষ্টি নিবদ্ধ করে বলে, কই না তো, আমি কি তোকে কিছু বলছি যে আমি রাগ করছি বা অন্য কিছু? না, কিন্তু আপনি তাহলে আমার সাথে কথা বলেন না কেন? আমি তো সেই কখন থেকে বকবক করেই যাচ্ছি, কিন্তু আপনি মনে হচ্ছে কিছুই শুনেন না। কি হলো আপনার? তোর প্রতিটা কথা সবসময় আমি গভীর মনোযোগ দিয়ে শুনি, সো কখনো এই ধরনের কথা মুখে আনবি না। আর বাকি রইল কথা না বলা, ওইটা এমনি আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, তাই চুপ করে আছি। তোর কথা শুনতে ভালো লাগছে। কুষাণ ভাইয়ের কথা শুনে মনটাই খারাপ হয়ে যায়। আমি গাল ফুলিয়ে বলি, তার মানে আমি আপনাকে বিরক্ত করছি আর আপনি আমার কথায় বিরক্ত বোধ করছেন বলেই চুপ করে আছেন? ভালো লাগছে না আপনার? তো সেই কথাটা আগে বললেই পারতেন, এত অভিনয় করার কি ছিল? আমার কথা শুনে কুষাণ ভাইয়া জোরে গাড়ি ব্রেক কষে। সিট বেল্ট থাকায় এই যাত্রায় বেঁচে গেলাম। আমি একবার চারপাশে তাকিয়ে দেখি আমরা একটা জনমানব শূন্য গ্রাম সাইড এলাকায় আছি। বাইরের দিক থেকে চোখ ফিরিয়ে ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাইয়া স্টিয়ারিং এর উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে। আমার কথায় ভাইয়া হয়তো রেগে গেছে, কিন্তু আমি এখানে রেগে যাওয়ার মতো কোনো রিজনই খুঁজে পাই না। তাই ভাইয়ার দিকে তাকিয়ে বলি, যে শাট আপ সিহা, যেসব কথারও কোনো মানে বুঝিস না, তা নিয়ে এত গবেষণা করতে গিয়ে বলেছে তোকে? ভাইয়া আমি যা বলছি সত্যি বলছি, এখানে রেগে যাওয়ার। আমার কথা শেষ করতে না দিয়েই ভাইয়া জোরে ধমক দিয়ে বলে উঠে, ভাইয়া আমার বুঝ হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো দেখলাম কুষাণ ভাইয়া আমাকে পুরো নামে ডাকছে, নয়তো সব সময় আমাকে সে জিহু বলেই ডাকতো। ভাইয়া কতটা না রেগে গেলে তার রাগ কন্ট্রোলে থাকে না। আমার এবার অনেক ভয় করছে। ভাইয়া বাইরের দিক থেকে চোখ ফিরিয়ে এনে আমার দিকে তাকায়, তারপর বলে, জিহা, তুই নিজেও জানিস না আমার কাছে তোর মূল্য ঠিক কতটুকু। কি বলবো আমি তোকে, কথা বলার কোনো অবস্থাতে নিয়ে এখন আমি। যে মানুষটার একটু কথা শোনার জন্য দিশাহারা হয়ে যেতাম, যাকে একটা মুহূর্ত দেখার জন্য মন চাইতো, সে যখন আমার পাশে থাকে কিংবা কথা বলে, তখন কেন আমার বিরক্ত লাগবে? কেন? অ্যান্সার মি। ভাইয়া চিৎকারে আমি কেঁপে উঠি। নিচের দিকে তাকিয়ে ভাইয়ার বলা কথাগুলো আমি ভাবতে থাকি, ভাইয়া কেন এই কথাগুলো বলছে? আমাকে দেখতে তার ইচ্ছে করে, আমার কথা শুনতে সব সময় মন চায়, কেন? তার মানে কি ভাইয়া আমাকে? আর কিছু ভাবতে পারছি না আমি। ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাইয়া গাড়ি স্টার্ট দিচ্ছে। তার চোখ মুখ পুরোটাই লাল হয়ে আছে, বেশি রেগে গেলে যা হয় আর কি। ভাইয়া গাড়ি ঘুরিয়ে আবার বাড়ির পথে যেতে থাকে। আমার একবার ইচ্ছা করছিল তাকে জিজ্ঞেস করি যে আমরা কোথায় যাচ্ছিলাম, কিন্তু সাহস হয় নাই তার সাথে দ্বিতীয়বারের মতো কথা বলার। আমি নিচের দিকে তাকিয়ে আছি। কেটে যায় আরও 3 দিন। এই 3 দিনে প্রতিটা দিন আবার আমাকে ইমন ডিস্টার্ব করে গেছে। চোখ যায় ভাইয়ার রুমের দিকে, আলো জ্বলছে, তার মানে ভাইয়া এখন বাড়িতে আছে। আমি এক হাত দিয়ে চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে যাই কুষাণ ভাইয়াদের ফ্ল্যাটে যাওয়ার জন্য। লিভিং রুমে এখন কেউ নেই। জিদান ভাইয়া এখনো অফিস থেকে ফিরে নাই, বাবাও অফিসে, আর মা হয়তো রুমে আছে, যার কারণে আমি আসার সময় কারো চোখেই পড়ে নাই। আমি ভাইয়ার রুমে আসতেই দেখি কুষাণ ভাইয়া সদ্য শাওয়ার নিয়ে বের হইছে, কালো ট্রাউজার আর খালি গায়ে গলায় টাওয়াল জড়ানো। আমি ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেই। ভাইয়াকে দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া আমাকে এখানে মোটেই আশা করে নাই। আমাকে এভাবে হঠাৎ তার রুমে আসতে দেখে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, তারপর নিজেকে কিছুটা সামলে বলে, কি চাই এখানে? ভাইয়া আপনি আমাকে এভাবে ইগনোর করছেন কেন? আমি তোকে ইগনোর করতে যাবো কেন? আমি তোকে ইগনোর করার কে? নিজেকে তো ইম্পর্টেন্ট ভাবার কোনো প্রশ্ন ওঠে না। এখানে কি তোর? যা না, ভার্সিটি যা, ওইখানে তো তোর জন্য কতজন অপেক্ষা করছে। তাহলে আমার কাছে কি তোর বিরক্ত লাগছে? বিরক্ত লাগছে আমার সেগো, প্লিজ রুম থেকে বের হয়ে যা, একা থাকতে দে আমাকে প্লিজ। কুষাণ ভাইয়ার কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ভাইয়ার দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগেই ভাইয়া আমার সামনে থেকে
সরে ব্যালকনিতে চলে যায়। পরন্ত বিকেলে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। চারিদিকে পাখিদের নীড়ে ফেরার তোর শুরু হয়ে গেছে। পরন্ত বিকেলে পাখিরা যখন পশ্চিম আকাশে উড়ে নীড়ে ফেরার উদ্দেশ্যে, তখন প্রকৃতির দৃশ্য হয়ে ওঠে মনোমুগ্ধকর। আর সেই কখন থেকে ছাদে দাঁড়িয়ে আমি প্রকৃতির এই মনোরম দৃশ্যকেই উপভোগ করছি। কত নিখুঁতভাবে তৈরি এই দৃশ্য, নেই কোনো কৃত্রিমতা। মানুষের মতো এই দৃশ্য কখনো চলনা করতে পারে না, মানুষের মতো অভিনয় করতে পারে না। মানুষ তো তার সারাটা জীবন অভিনয় করতে করতেই কাটিয়ে দেয়। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলে আবার আকাশের দিকে তাকাই আমি। আজ ভার্সিটিতে যাই নাই আমি। নাইমা ফোন করে কারণ জানতে চাইলেই বলছি আমি অসুস্থ, তাই আসতে পারবো না। বাসায়ও একটা বলে কাটিয়ে দিয়েছি। সেই ঘটনার পর রাত গড়িয়ে সকাল এবং এখন বিকেল বেলা। তারপর আমি কুষাণ ভাইয়ার বলা একটা কথাও ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে আমি ভাইয়াকে সত্যি ভালোবাসি, কিন্তু আমি কি করব এখন? মানুষটা তো বলেই দিল আমাকে নাকি তার বিরক্ত লাগে। যার কাছে আমি একটা বিরক্তিকর প্রাণী, সেই মানুষটা আমাকে কি করে ভালোবাসবে? মনে পড়ে যায় আবার ভাইয়ার কাল রাতে বলা শেষ কথাটা। আমি তোকে ইগনোর করতে যাবো কেন? কি বলছিস এসব তুই জিহু? মাথা ঠিক আছে তোর? কথাটা মনে পড়তেই আবার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হঠাৎ কোনো কিছুর শব্দে আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি। আমার ঠিক পেছন দিক থেকেই শব্দটা আসছে, তাই আমি পেছনে ঘুরতেই কুষাণ ভাইয়ের মুখোমুখি হয়ে যাই। ভাইয়া আমার বরাবর দাঁড়িয়ে আছে, আর শব্দটা ছিল ভাইয়া এসেই ছাদের দরজা বন্ধ করে দিয়েছে। সকাল থেকে আমার বেহায়া চোখ দুটো তাকে শুধু খুঁজেছিল। এখন মনে একটু শান্তি হলো তাকে দেখে। তার দিকে তাকিয়ে আমার মুখে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠার আগেই তা মিলিয়ে যায় কাল রাতে বলা তার কথাগুলো মনে পড়তেই। আমি চোখ বন্ধ করে আবার উল্টা দিকে ঘুরে দাঁড়িয়ে আকাশ দেখার অভিনয় করতে থাকি। ভাইয়া এতক্ষণ আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বুঝি না যে মানুষটার কাছে আমি বিরক্তিকর প্রাণী, সে এখন আমার কাছে কেন আসছে। এখন যদি কিছু জিজ্ঞেস করি তাহলে বলবে আমার চাচ্চুর বাসা, আমি যখন ইচ্ছে তখন আসবো, তাতে তোর কি? হঠাৎ আমার ঘাড়ের কারো গরম নিঃশ্বাস পড়তেই আমি কেঁপে উঠি। পেছনে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। কুষাণ ভাইয়া আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। মুহূর্তেই আমার শরীরে একটা শীতল হাওয়া বয়ে যায়। ভাইয়া আমার চুলে মুখ গুজে আছে, তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আমি চোখ বন্ধ করে ভাইয়াকে অনুভব করতে থাকি। হঠাৎ আমার কাল রাতের কথা মনে হতেই আমার চোখ মুখ লাল হয়ে যায়। আমি ভাইয়াকে ঝাড়া দিয়ে সরিয়ে দেই। হঠাৎ এমন আক্রমণের জন্য কুষাণ মোটেও প্রস্তুত ছিল না, তাই সে ছিটকে কিছুটা দূরে চলে যায়। আমার দিকে তাকাতেই আমি বলি, লজ্জা করে না আপনার এভাবে একটা মেয়েকে জড়িয়ে ধরতে? অবশ্যই লজ্জা করার কথাও না। যে ছেলে ছোটবেলা থেকে আমেরিকায় বড় হয়েছে সে তো এমন করবেই, যখন তখন এভাবে জড়িয়ে ধরতেই পারে, স্বাভাবিক। কিন্তু মিস্টার কুষাণ চৌধুরী, আপনি ভুলে যাবেন না এটা বাংলাদেশ, আমেরিকা না। তাই আপনার এসব মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করাটা এখানে মানায় না। কিছুটা জোরেই আমি কথাটা বলি। আমার কথা শুনে কুষাণ ভাইয়া কিছুটা হকচকিয়ে যায়। ও যে এমন কথা বলবে সেটা কুষাণ জীবনেও ভাবে নাই, তাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে। কুষাণ ভাইয়ার কথা শুনে আমি প্রচন্ড রেগে যাই। হঠাৎ ভাইয়ার কলার চেপে ধরে বলি, একদম আমাকে এই নামে ডাকবেন না। আমার নাম জিহা, আর ওই নামেই আমাকে ডাকবেন। আমাকে জিহু তো তারাই বলবে যাদের কাছে আমি কখনোই বিরক্তিকর প্রাণী হয়ে থাকবো না, যারা আমাকে মনে প্রাণে ভালোবাসে। একদম তাদেরই এই নামে ডাকার অধিকার আছে। আর আপনার সেই অধিকার নেই মিস্টার কুষাণ চৌধুরী, কজ আপনি সেই অধিকারটুকু হারিয়েছেন। কারো বিরক্তির কারণ হয়ে থাকতে চাই না আমি। শেষের কথাটা অনেক জোরে চিৎকার করে বলি আর কান্না করে দেই। আমি তাড়াতাড়ি ভাইয়াকে ছেড়ে দিয়ে দৌড়ে ছাদ থেকে নেমে যাই।
কুষাণ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সব কিছু যেন তার মাথার উপর দিয়ে গেল। কিছু একটা হবে এটা জানতো সে, কিন্তু জিহা যে এমন কিছু করবে বা বলবে তা স্বপ্নেও ভাবে নাই সে। কালকে রাতে যে সে কত বড় ভুল করলো তাই ভাবছে, কিন্তু তার নীলপরীর মুখ থেকে যে শেষ পর্যন্ত এই কথাটা শুনতে হবে তা কখনোই ভাবে নাই। কুষাণ এখন বুঝতে পেরেছে যে সে তার অজান্তেই তার নীলপরীকে কষ্ট দিয়ে ফেলেছে। ভাবতেই তার চোখ ছলছল করে ওঠে। তার এখন মাথাটাকে ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু সে তার নীলপরীর সাথে এমন ব্যবহারের জন্য নিজেকে শাস্তি দিয়েছেই। তারপরেও কি করবে সে এখন তাই ভাবছে। আমি রুমে এসে দরজা বন্ধ করে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করতে থাকি। আমি কি তার সাথে এভাবে কথা বলতে চেয়েছি? তাহলে কেন করলাম এমন? কিন্তু আমারও বা কি বা করার ছিল? আমার যে প্রচুর রাগ উঠেছিল। এসব ভেবেই কান্না করতে থাকি আমি। রাত ঠিক 10টার দিকে আমার রুমের দরজায় কেউ কড়া নাড়ে। আমি উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে দরজা খুলে দেই। দরজার পাশেই হেলান দিয়ে দাঁড়িয়ে জিহান ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে মুখে কৃত্রিম হাসি নিয়ে বলি, কি হলো ভাইয়া, কিছু লাগবে তোমার? ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, না, তেমন কিছুই না। এখন বের হতে পারবি আমার সাথে? ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে যাই। এত রাতে ভাইয়া বের হতে বলছে কেন তাই ভেবে পাচ্ছি না। আমি ভাইয়ার দিকে অবাক চোখে তাকিয়ে বলি, কেন ভাইয়া, কোথায় যাবে এত রাতে? ট্রিট দিব তোকে। ভুলে গেছিস নাকি তুই সব? আসলে ব্যস্ততার জন্য সময় পাই না। তো তাই এখন বের হতে চাইছি। বাট যদি তোর কোনো সমস্যা থাকে তাহলে যেতে হবে না। আরে না না, সমস্যা হবে কেন? আমি আমার ট্রিট পাবো, এটাই তো অনেক। তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসছি। আমার কথা শুনে ভাইয়া আচ্ছা বলে চলে যায়। আসলে ভাইয়া নাকি মিতুকে পছন্দ করে আর ওকে বিয়ে করতে চায়। এটার জন্য আমি একটু মিতুকে যেন রাজি করাই। আমিও কোনো কিছু না ভেবে মিতুকে রাজি করানোর পেছনে লেগে যাই, কারণ মিতুকে আমার অনেক পছন্দ, আমার বন্ধু বলে কথা। ওকে রাজি করানোর পর ওর ফ্যামিলিকে জানানো হয়, তারাও এক কথায় রাজি হয়ে যায়। সেদিন ভাইয়া এতই খুশি হয়েছিল যে আমাকে বলছে ট্রিট দেবে, আর তাই এখন নিজের কথা রাখতে আসছে। ঠিক 10 মিনিট পর আমি রেডি হয়ে নিচে নামতেই ভাইয়া আমাকে মেসেজ করে বলে সে বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে, আমি যেন বাইরে চলে যাই। তার মেসেজ দেখে আমি মাকে বলে বের হয়ে বাইরে আসতেই আমার চোখ ছানা বড়া হয়ে যায়। এতক্ষণ যা হয়েছিল সব যেন মাথার উপর দিয়ে গেল। আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম এতক্ষণ। হঠাৎ কুষাণ ভাইয়া আমার পাশে দাঁড়িয়ে আছে, কথাটা ভাবতেই আমি ভাইয়ার দিকে তাকাই। মনে মনে ভাবতে থাকি কিছুক্ষণ আগের ঘটনার জন্য যদি কুষাণ ভাইয়া আমাকে ধরে থাপ্পড় দেয় তাহলে আমি কি করব। আমার ইজ্জতের ফালুদা হবে ভাবতেই আনমনে গালে হাত চলে যায়। ভাইয়া আমার দিকে বুড়ো কুচকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে আমাকে চোখ দিয়ে ইশারা করে গাড়িতে ওঠার জন্য। আমি নিচের দিকে তাকিয়ে সুন্দর করে গিয়ে ফ্রন্ট সিটে বসে পড়ি। ভাইয়াও গিয়ে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে একবার আমার দিকে তাকায়। আমি মুখ ফিরিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য অনুভব করতে থাকি। ম্যাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, তাই যদি আপনি আমাকে অনুমতি দেন তো আমি আপনাকে জিও বলে কি ডাকতে পারি? ভাইয়ার এমন কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকাই। ভাইয়ার মনোযোগ সামনের দিকে, আমি তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ সে আবার বলে ওঠে, জিহু, সেদিন তোর সাথে এমন বিহেভ করার পর থেকে আমার নিজের কাছে অনেক খারাপ লেগেছিল। আমি তো তোর সাথে এমন বিহেভ করতে চাইনি। আসলে কয়েকদিন যাবত আমার অফিসে কাজের চাপ অনেক বেশি থাকায় সময় মতো কিচ্ছু করতে পারিনি। সেদিন অফিসে কাজের চাপ একটু কম থাকায় তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আমার প্রচুর মাথা ব্যথা করছিল, আর ছোটবেলা থেকে আমি মাথা ব্যথা সহ্য করতে পারি না। নিজেকে পাগল পাগল মনে হয় তখন। তার উপর আবার অফিস থেকে ফেরার পথে এমন কিছু দেখেছিলাম যা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আর তা দেখার পরই আমার মাথা আরও বেশি গরম হয়ে যায়। প্রচুর রাগ করে বাড়ি ফিরছিলাম, কন্ট্রোল ছিল না।
আর সেই মুহূর্তে তোর কথা শুনে আরো মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তুই উল্টাপাল্টা বলছে। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে কিছু করি না। তখন আমি হুঁশে ছিলাম না। প্লিজ ক্ষমা করে দে আমাকে। আমি আমার ভুলের জন্য নিজেকে শাস্তিও দিয়েছিলাম। ভাইয়ার করুণ কণ্ঠ শুনে আমি অবাক হয়ে যাই। আমি ভাইয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছি। এসবের পেছনে এমন কিছু যে লুকিয়ে আছে তা আমার জানাই ছিল না। এখন নিজের মাথা ফাটাতে ইচ্ছে করছে। যে কোনো ভাইয়াকে তখন এতগুলো কথা বলেছিলাম। হঠাৎ ভাইয়ার শেষ কথাটা মাথায় আসতেই তার দিকে তাকিয়ে বলি, নিজেকে শাস্তি দিয়েছেন মানে? কি করেছেন আপনি? কথাটা শুনেই ভাইয়া মুচকি হাসে। তার বাম হাত আমার দিকে এগিয়ে দেয়। ভাইয়ার বাম হাত দেখতেই আমার চোখ ছলছল করে ওঠে। আমি কেঁদে দেই, কারণ ভাইয়ার ফর্সা হাত একদম কালো হয়ে আছে। হাত কেটে হাতের অবস্থা বেহাল করে রেখেছে। আপনি কি পাগল? কি করেছেন এটা? আমি আপনার কে যে আমার সাথে খারাপ বিহেভ করার কারণে আপনি নিজেকে এভাবে কষ্ট দিলেন? আমার কথা শুনে ভাইয়া মুচকি হেসে একবার আমার দিকে তাকিয়ে বলে, যখন থেকে আমি বুঝতে শিখেছি ঠিক তখন থেকে আমার এই মনে তোমার বসবাস। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে। তোমার হাসিতে মুগ্ধ হয়েছে আমি। চোখ বন্ধ করলেই শুধু তোমাকে দেখতে পাই। আর এখন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এই তুমি ছাড়া আমি পুরাই অচল। আমি মুগ্ধ নয়নে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। নিমেষেই আমার সব রাগ অভিমান ধুলোয় মিশে যায়। যখন ভাইয়ার কথাগুলোর মানে বুঝলাম তখন লজ্জায় নুয়ে পড়ি। ভাবতেই অনেক খুশি লাগে আমার। হঠাৎ আমি ভাইয়ার বাম হাতটা উঁচু করে কাটা স্থানে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তার বুকে মাথা রেখে বলি, আমিও মনে হয় একই রোগে আক্রান্ত। বলেই ভাইয়ার বুকে মাথা রেখে এই সময়টাকে অনুভব করতে থাকি। প্রকৃতির দৃশ্য নিতান্তই সুন্দর। শরৎকালের মাঝামাঝি সময়। শরৎকালে প্রকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হই। আসলে প্রকৃতি এমন, যাকে যত দেখি ঠিক তত বেশিই মুগ্ধ হয়ে যাই। এই কয়টা দিনে আমি আর কুষাণ ভাইয়া জমিয়ে প্রেম করি। সারা রাত দুজনে ফোনে কথা বলি। ভালোবাসার হাজারো স্বপ্ন বুনতে থাকি, কিন্তু তারপরেও ভাইয়া আমাকে ধমক দেওয়া বন্ধ করে নাই। আমাকে দেখলেই তার ধমক দিতে ইচ্ছে করে। আমাকে দেখলেই চোখ রাঙিয়ে কথা বলে। মাঝে মাঝে আবার আমার পছন্দের সব কাজ করে। মাঝে মাঝে এমন কাজ করে যা আমার কল্পনার বাহিরে থাকে। যেমন রাত প্রায় 10টার পর হঠাৎ জিদান ভাইয়া এসে আমাকে বলে, জিহু, কুষাণ তোর জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যা। ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে যাই। অবাক চোখে তাকিয়ে বলি, কেন ভাইয়া, কোথায় যাবে? ভাইয়া কিছুটা বিরক্ত হয়ে বলে, আমি জানি কি করে ও। আমাকে বলছে তোকে বলার জন্য, তাই বলছি। আর হ্যাঁ, ফেরার পর কলিং বেল বাজাবি না, আমাকে মেসেজ করলেই হবে। কথাটা বলেই উত্তরের অপেক্ষা না করে ভাইয়া চলে যায়। আমি অনেকক্ষণ তার যাওয়ার পানে তাকিয়েছিলাম। হঠাৎ তার কথা মাথায় আসতেই আমি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসি। আমি নিচে আসতেই দেখি কুষাণ ভাইয়া বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখেই সে সোজা হয়ে দাঁড়ায়। তারপর আমাকে একবার দেখে নিয়ে চোখ দিয়ে ইশারা করে বাইকে উঠতে বলে। আমি ভাইয়ার দিকে এখনো অবাক চোখে তাকিয়ে আছি। জিদান ভাইয়া আর তার দুজনের ব্যবহারই খুব অদ্ভুত লাগছে। আমি ওনার দিকে তাকিয়ে বলি, কোথায় যাব আমরা? আমার নীলপরির সাথে একটু ঘুরতে ইচ্ছা করছে, তাই আর দেরি না করে চলে আসলাম। এখন তো একদম দেরি করাবি না, তাড়াতাড়ি বাইকে উঠ। কুষাণ ভাইয়ার কথা শুনে আমি মুচকি হাসি। মাঝে মাঝে তার চাওয়াগুলো খুব ভালো লাগে। আমি বাইকে বসে 2 হাত দিয়ে ভাইয়ার কোমর জড়িয়ে ধরে তার পিঠে মাথা রাখি। আচমকা এমন হওয়ায় কুষাণ ভাইয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। পরক্ষণেই ঘটনা বুঝতেই মুচকি হেসে সে বাইক স্টার্ট দেয়। আমরা দুজনেই চুপ করে আছি, একজন আরেকজনকে অনুভব করছি। এইভাবে চুপ করে থাকার মাঝেও যেন আলাদা শান্তি খুঁজে পাচ্ছি। হঠাৎ আমার জিদান ভাইয়ার কথা মনে পড়তেই কুষাণ ভাইয়ার দিকে বুড়ো কুচকে তাকিয়ে বলি, ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনাকে? বাট তার আগে আমাকে ভাইয়া ডাকা বন্ধ করতে হবে। কুষাণ ভাইয়ার কথা শুনে আমি চমকে উঠি। তাকে ভাইয়া ডাকা বন্ধ করতে হবে মানে?
কি বোঝাতে চাইছে সে, কিন্তু একটু পর তার কথার মানে বুঝতেই আমি হেসে তাকে 2 হাতে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলি, ঠিক আছে ব্রো, এখন থেকে আর ভাইয়া ডাকবো না, ওকে? আমার কথা শুনে ভাইয়া ব্রো কুচকে আমার দিকে তাকিয়ে বলে, হোয়াট ইজ ব্রো? ব্রো ইজ ব্রো বলেই হাহা করে হাসতে থাকি। আমাকে হাসতে দেখে ভাই বাইক থামিয়ে আমার দিকে ভ্রু কুচকে তাকায়। তাকে এভাবে তাকাতে দেখে আমি কিছুটা দমে যাই। অনেক কষ্টে হাসি আটকে রেখে ভ্রু কুচকে তাকে কি জিজ্ঞেস করি। সে আমার দিকে তাকিয়ে বলে, মজা নিতে খুব ভালো লাগে তাই না? এদিকে আমি দুঃখে কষ্টে মরে যাচ্ছে, আমার হবু বউ কিনা আমাকে ভাইয়া ব্রো বলে ডাকে। হায় রে কপাল আমার। করুণ কণ্ঠে বলে ভাইয়া। তাকে এখন একদম ছোট বাচ্চাদের মতো লাগছে। তার এমন ফেস দেখে আমার আরো হাসি পাচ্ছে। আর আর না পেরে আবার জোরে হেসে দেই। এবার ভাইয়া আমার দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত হয়ে বলে, হায় আল্লাহ, আমি তোমার হবু বউকে নিয়ে একটু ঘুরবো ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তাকে পাবনা নিতে হবে। সে কি সত্যি পাগল হয়ে গেছে? ভাইয়ার কথা শুনে এবার আমার হাসি উদাও হয়ে যায়। তার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছি আর তার কথাগুলো বোঝার চেষ্টা করছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়ার হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছে, তাই সে হঠাৎ বলে ওঠে, ও তুই ঠিক আছিস? আমি তো আরো ভাবলাম তুই হয়তো পাগল টাগল হয়ে গেছিস, কারণ ছাড়া একমাত্র পাগলকে হাসতে দেখলাম আমি। ভাইয়ার কথার মানে বুঝতে পেরেই আমি তেলে বেগুনে জ্বলে উঠি। বসে তার বুকে এলো পাথারি ঘুষি মারতে থাকি। আর আমার কাছে ভাইয়া হাসতে হাসতে কুটি কুটি। তাকে হাসতে দেখে আমার আরো বেশি রাগ হয়। তাই তাকে বলি, আমি পাগল হলে একটা পাগলকে আপনি ভালোবাসেন কেন? কেন তাকে শুধু শুধু বউ হওয়ার দিকে তাকিয়ে রুমে চলে আসি। ভাইয়ার সাথে কথা বলতে অনেক ইচ্ছে করছিল, তাই তাকে ফোন করলাম। মূলত রুমে এসেছি তাকে ফোন করার জন্য। কত ইচ্ছে করছিল তোমাকে একটু মন ভরে দেখবো, আর তুমি এটা কি করলে? চলে গেলে কেন জিহু? ফোন ধরতেই কিছুটা হতাশ কণ্ঠে বলে কুষাণ ভাইয়া। তার কথা শুনে আমি অমায়িকভাবে হাসি, ঠোঁট টিপে টিপে বলি, এতে আমার কি দোষ বলেন? জিহুর নাকি হঠাৎ ইচ্ছে করছিল তার কুষাণ ভাইয়ের সাথে কথা বলতে, তাই তো এক প্রকার বাধ্য হয়েই রুমে এসেছিলাম। আমার কথা শুনে কুষাণ ভাইয়া হাসে। সে কিছু বলতে যাবে তার আগেই আমি তাকে থামিয়ে দিয়ে বলি, আপনি কি সকাল সকাল অফিসে গিয়েছিলেন? আপনাকে দেখে ক্লান্ত মনে হয়েছে। আসলে সকাল সকাল অফিসে একটা মিটিং ছিল, তাই অফিসে ছিলাম, মাত্র আসছে। ও সরি, তাহলে মনে হয় আপনাকে অসময়ে ডিস্টার্ব করলাম। আপনি বরং ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। জিহার কথা শুনে কুষাণের অনেকটা রাগ হয়। কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, আমার ক্লান্তি দূর করার জন্য একটি বার তোমাকে দেখার জন্য ছুটে গেছিলাম। তোমার মাঝে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তারপর এই কথা বলছো তুমি? এখন বলছি আমার সাথে কথা বলতে ইচ্ছে করো না তোমার? ভাইয়ার কথা শুনে আমি নিঃশব্দে হাসি। তার কথার মাঝে আলাদা একটা টান আছে যা মুহূর্তেই যে কাউকে ঘায়াল করতে পারবে। আমি কোনো কথা না বলে চুপ করে বসে আছি। দুজনেই চুপ করে আছি, দুজন দুজনকে অনুভব করার চেষ্টা করছি। জিহু, ঘোর লাগা কণ্ঠে এভাবে ডেকে উঠায় আমি কেঁপে উঠি। আমার মাঝে মাঝে অনেক ভয় হয়, যদি তোমায় হারিয়ে ফেলি তাহলে আমি সত্যিই বাঁচব না। হয়তো বেঁচে থাকতে পারি, কিন্তু তা হবে মরে বেঁচে থাকার মতো, এক ধরনের জীবন মৃত হয়ে বেঁচে থাকবো। এভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। প্লিজ কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি সত্যিই মরে যাব। কেন এত ভয় হয় আমি জানি না, কেন এমন হয় জিহু? ভাইয়ার এমন কথায় চমকে উঠি আমি। হঠাৎ আমার মন অজানা আশঙ্কায় বারবার কেঁপে উঠতে থাকে। তার কথাগুলো আমি ঠিকভাবে হজম করতে পারছি না। আমার চোখ দুটি ভিজে উঠছে। আমি তাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, কুষাণ ভাইয়া, কি বলছেন আপনি এসব? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনার জিহু কি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারে? ভাইয়া চুপ করে আছে। তারপর আরো কিছু টুকিটাকি কথা বলে ফোন রেখে দেয়। বারবার ভাইয়ার বলা কথাগুলো মনে পড়ছে। কেন এভাবে বলছে সে?
এর পেছনে কি কোনো কারণ আছে? সব কিছুই যেন মাথার উপর দিয়ে গেল। লিভিং রুমে বসে আছি আমরা সবাই, বড় মা, বড় বাবা, মা, বাবা, জিদান ভাইয়া, কুষাণ ভাইয়া সহ উপস্থিত সবাই আছে। একটু আগেই সবাই মিতুদের বাড়ি থেকে এসেছিল, বিয়ের ডেট ফাইনাল করে আসছে। সামনের মাসের 10 তারিখেই বিয়ে। হিসাব মতে বিয়ের বাকি আর মাত্র 15 দিন। সবাই তাই নিয়ে কথা বলছে। আমাদের আত্মীয় তেমন কেউ নেই। কুষাণ ভাইয়াদের পরিবার, আমার কিছু ফ্রেন্ড, ভাইয়ার ফ্রেন্ডরা, আর অল্প কিছু আত্মীয়, বাবার কিছু বিজনেস পার্টনার। জিদান ভাইয়ের মুড অফ, কারণ তার এখন মোটেও বিয়ে করতে ইচ্ছে করছে না। তার কথা হলো আগে আমাদের এক্সাম শেষ হবে, তারপর বিয়ে নিয়ে কথা হবে। কিন্তু বাবা আর মা, তাদের আর তর সইছে না। তারা এখনই তাদের পুত্রবধূকে ঘরে তুলবে। তাদের কথার উপরে আর কার কথা বলার সাধ্য থাকে? তাই এক প্রকার বাধ্য হয়েই ভাইয়া রাজি হয়েছে। আমি বারবার কুষাণ ভাইয়ের দিকে তাকাচ্ছি, তাকে বোঝার চেষ্টা করছি আসলে কি তার মুড অফ, নাকি সব কিছুই ঠিকঠাকভাবেই চলছে। কিন্তু তাকে খুব শান্ত দেখাচ্ছে, সুন্দর করেই বসে বসে জিদান ভাইয়ার সাথে হেসে হেসে কথা বলছে। তাহলে ভাইয়া তখন এই ধরনের কথা বলছে কেন, সেটাই বুঝতে পারছি না। একসময় সবাই উঠে যায়। সোফায় বসে বসে এখনো কথা বলছে জিদান আর কুষাণ ভাইয়া। তাদের ফ্রেন্ডরা আসবে মনে হয়, তাই নিয়েই কথা বলছে। দুজনকেই অনেক এক্সাইটেড দেখাচ্ছে। আমিও মনে মনে খুশি হই, কারণ যদি কুষাণ ভাইয়ার মুড খারাপ থাকে তাহলে তার বন্ধুদের সাথে কথা বললে, তাদের সাথে আড্ডা দিলে হয়তো ঠিক হয়ে যাবে। সন্ধ্যার পর মা আমাকে এক বাটি পিঠা দিয়ে বলে কুষাণ ভাইয়াদের বাসায় দিয়ে আসার জন্য। আমাদের ঘরে যাই বানানো হয় তা তাদের পাঠানো হয়, তারাও ব্যতিক্রম নয়। আমি পিঠা বড়মান হাতে পিঠা দিয়ে চলে আসব, এমন সময় দেখি একটা মেয়ে হঠাৎ এসে কুষাণ ভাইয়াকে জড়িয়ে ধরে আর হাজারো প্রশ্ন করতে থাকে। বেবি, তুমি কেমন আছো? তুমি কি জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? তুমি কি আমাকে একটু মিস করো না? আমি তো তোমাকে ছাড়া 1 মিনিটে 1 যুগ মনে হয়। আই লাভ ইউ জান। মেয়েটার এমন অদ্ভুত ধরনের কথা শুনে আমি অবাক হয়ে যাই। এই মেয়েটাকে আমি চিনি না, তাহলে কে এই মেয়েটা? কিন্তু মেয়েটার কথা শুনে আমার সারা শরীর জ্বলে উঠল। আমি কুষাণ ভাইয়ের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। প্রচুর রাগ হচ্ছে, ইচ্ছে করছে এই মেয়েটার চুলগুলো ধরে টেনে ছিঁড়ে ফেলতে। জেহু, অনেক গরম লাগছে, একটু ঠান্ডা পানি দিবে? কুষাণ ভাইয়ার এই কথায় আমি তার দিকে তাকাই। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে অনেক ক্লান্ত। তবে ক্লান্ত হবেই বা না কেন? এভাবে বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করলে তো গরম লাগবেই। আমি তখন কুষাণ ভাইয়াদের ফ্ল্যাট থেকে চলে আসার পর প্রায় 1 ঘন্টা পর কুষাণ ভাইয়া, জিদান ভাইয়া সহ তার প্রায় সব বন্ধুরাই আসে আমাদের ফ্ল্যাটে। আমি তখন সোফায় বসে ছিলাম। হঠাৎ কুষাণ ভাইয়া আমাকে পানির কথা বলে উঠে। আমি কিন্তু এখনও তার উপর রেগেছিলাম, কিন্তু তারপরেও তাকে দেখে বড্ড মায়া হলো। যতই হোক আমার ভালোবাসার মানুষ বলে কথা। আমি একবার তার দিকে তাকিয়ে উঠে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসে ভাইয়া সামনে এনে তার দিকে পানির বোতল বাড়িয়ে দেই। কুষাণ ভাইয়া 1 হাত বাড়িয়ে পানির বোতল নেয়, আরেক হাত টান দিয়ে আমাকে তার পাশে বসিয়ে দেয়। আকস্মিক এমন হওয়ায় আমি হকচকিয়ে যাই, কিন্তু সময়ের সাথে সাথে ঘটনা বুঝতেই আমি উঠে যেতে নেই। সবাই সবার কথায় ব্যস্ত থাকায় আমাদের দিকে কারো খেয়াল নেই। আমি উঠে যেতে নিলে ভাইয়া আবার আমাকে জোর করে বসিয়ে দেয়। আমি তার দিকে রাগী লুকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগেই কুষাণ ভাইয়া তার বাম হাত দিয়ে আমার কোমর জড়িয়ে বসে থাকে। আকস্মিক আমার কোমরে কারো হাত অনুভব করতেই আমি কেঁপে উঠি। চোখ বড় বড় করে কুষাণ ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। আমি তার হাত সরিয়ে দিতে গেলেই ভাইয়া আমার কানের কাছে ফিস ফিস করে বলে, বেশি করলে কিন্তু খবর আছে। যেভাবে বসে আছো ঠিক সেভাবেই বসে থাকো। ছাড়ুন আমাকে। আমার কাছে আসছেন কেন? যান না আপনার ওই মিস ড্রামা কুইনের কাছে, তাকে গিয়ে জড়িয়ে ধরেন। আমার কাছে কেন আসছেন? আমার কথা শুনে কুষাণ ভাইয়া মুচকি হাসে, তারপর আগের ন্যায় বলে,
আমার বউটা দেখছি অনেক রাগ করছে। তো তার রাগ ভাঙাতে কি করতে হবে আমাকে? কিস করব? কুষাণ ভাইয়ের কথা শুনে আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাই। তার দিকে তাকাতেই সে আমাকে চোখ মারে। আমি তাড়াতাড়ি তার থেকে চোখ ফিরিয়ে বিড়বিড় করে বলি, অসভ্য। কি রে কুষাণ, তুই ওর সাথে এত চিপকে বসে আছিস কেন? আর ফিসফিস করে ওর সাথে কি এমন কথা বলিস? আমাদেরকেও বল, আমরাও শুনি। হঠাৎ কারো এমন কথা শুনে আমরা দুজনেই চমকে উঠি। তাকিয়ে দেখি ওই মেয়েটা যে কুষাণ ভাইয়াকে তখন জড়িয়ে ধরেছিল সে কথাটা বলছে। তাকে কথা বলতে দেখেই আমার মাথায় দপ করে আগুন জ্বলে উঠে। আমি তার দিকে তাকিয়ে কটমট চোখে বলি, আমি আমার কাজিনের সাথে কথা বলবো না তো আপনার সাথে কথা বলবো নাকি? আর আমরা কিভাবে কথা বলবো তা একান্তই আমাদের ব্যাপার। তাতে বাহিরের মানুষ না মুখটা দেখার মতোই ছিল। এবার বুঝবে বেটা তখন আমার কাছে কেমন লেগেছিল। হঠাৎ দরজা লাগানোর শব্দে আমার ধ্যান ভাঙে। দরজার দিকে তাকিয়ে দেখি কুষাণ ভাইয়া 2 হাত বুকে গুজে রাগী লুকে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখেই আমার ভয় হতে শুরু করে। আমি দাঁড়িয়ে যাই। ভাইয়া আমার দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসতে থাকে। তাকে এভাবে আসতে দেখেই আমার ভয়ে জান যায় অবস্থা। আমার পেছনে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি এতক্ষণ খাটের ওপরেই বসেছিলাম। তাকে দেখে দাঁড়িয়ে যাই। আমি সরে যেতে নিলে হঠাৎ কুষাণ ভাইয়া এসে আমার কোমর জড়িয়ে ধরে, আমাকে একেবারে তার সাথে মিশিয়ে নেয়। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। রাগের কারণে ভাইয়ার নাকের ডগা একেবারে লাল হয়ে আছে। তাকে অবশ্যই এই লুকে অনেক কিউট লাগছে, কিন্তু এসব ভাবার সময় এখন আমার সময় নেই। আমি নিজেকে ছাড়াতেই ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ কুষাণ ভাইয়া আমার গলায় মুখ ডুবিয়ে বলে, ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে অনেক মজা লাগে, তাই না? আমি কুষাণ ভাইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। যা কিছু হলো সব কিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তাকে মনে মনে ইচ্ছে মতো গালি দিতে থাকি। যখন সে নিজে মেয়েদের সাথে ঘষাঘষি করে তখন আর কিছু হয় না। আর আমি সামান্য কারোর সাথে কথা বললেই আমার দোষ হয়ে যায়। আমি আর না পেরে এবার কুষাণ ভাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। হঠাৎ এমন আক্রমণের জন্য কুষাণ মোটেও প্রস্তুত ছিল না, তাই সে একটু দূরে সরে যায়। ঘটনা বুঝতেই ভাইয়া আমার দিকে রাগে লুকে তাকায়। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে কিছুটা গম্ভীর হয়ে বলি, নিজে যখন মেয়েদের সাথে ঘষাঘষি করেন তখন আমার কেমন লাগে একবার বুঝে দেখুন। তাহলে সব সময় আগে নিজের দিকে তাকাবেন, তারপর অন্যকে শাসন করার চিন্তা করবেন, বুঝবেন। আমার কথা শুনে কুষাণ ভাইয়া আমার দিকে প্রথমে রাগী লুকে তাকায়, তারপর শান্ত হয়ে আমার কাছে এসে আমার 2 গালে হাত রেখে বলে, যেহু টিয়া একটা পাগল মেয়ে আর আমাকে ভালোবাসে। ও চায় আমি সবসময় ওর পাশাপাশি থাকি। আর তাছাড়া ও একটা ডেঞ্জারাস মেয়ে। এখন আমি যদি ওকে ইগনোর করি তাহলে সব দোষ এসে আমার ঘাড়ে পড়বে আর ও তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তুমি কি কখনো দেখেছ যে তোমার কুষাণকে কোনো মেয়ের সাথে মিশতে? তাহলে এখন এমন করছো কেন? প্লিজ ভুল বুঝবে না। তুমি ছাড়া আমাকে আর কে ভালো বুঝবে বলো? ভাইয়ের কথা শুনে আমি হতবাক হয়ে যাই। তার এই সামান্য কথা বলার পেছনে যে এত বড় একটা কারণ থাকবে তা আমার জানা ছিল না। তারপর আমি তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলি, তারপরেও আপনি তার সাথে বেশি মিশবেন না। সে আমার কোনো ক্ষতি করবে না বা করতে পারবে না। কুষাণ ভাইয়া কেউই চায় না যে তার ভালোবাসার মানুষটা অন্য কোনো মেয়ের সাথে বেশি সময় কাটানো, তার সাথে হেসে হেসে কথা বলা। আমি আর যাই হোক না কেন এই মিস্টার বজ্জাতটার ভাগ কাউকে দিতে পারবো না। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আমার শেষের কথাটা শুনে কুষাণ ভাইয়া ফিক করে হেসে দেয়। তারপর আমাকে 2 হাতে আগলে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, তোমার মিস্টার বজ্জাত সবসময় তোমারই থাকবে, বুঝলে? খাটের মাঝখানে বসে বসে আমি চকলেট খাইতেছি আর ফেসবুকিং করতেছি। একটু আগেই কুষাণ ভাইয়া এসে আমাকে কতগুলো চকলেট দিয়ে গেল। চকলেট দেখে তো আমার খুশিতে আত্মহারা। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়।
তার এই ছোট ছোট কেয়ারগুলো আমার অনেক ভালো লাগে। অদ্ভুত মানুষ তিনি সত্যি। এসব ভাবছি আর মুস্কি মুস্কি হাসতেছি। হঠাৎ কোথা থেকে যেন একটা 5 বছরের ছেলে এসে আমার হাত ধরে টান দিয়ে বলে, পিচ্চির কথা শুনে আমার চোখ কৌটোর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি, আর তার বলা কথাগুলো আরেকবার মনে মনে পড়ে নিলাম। হঠাৎ এক জায়গায় এসে থেমে যাই আর ওর দিকে অবাক চোখে তাকিয়ে বলি, ছোট মা মানে কি? আর এই পিচ্চি তোমার ছোট মাটা আবার কে? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি তোমার ছোট মা হতে যাব কেন? তুমি ভুল জায়গায় চলে আসছো পিচ্চি। আমার কথা শুনে পিচ্চি খিলখিল করে হেসে দেয়, তারপর হাসতে হাসতেই বলে, আমি অবাক চোখে তাকিয়ে শুধু পিচ্চির কথাগুলো শুনতেছি। সে এক প্রকার আমাকে টেনে লিভিং রুমে নিয়ে যায়। সেখানে যেতেই আমি আরো বেশি অবাক হয়ে যাই, কারণ সেখানে আরো 2টা মহিলা আর একজন পুরুষ আর একটা ছেলে বসে আছে। তারা বসে বাবার সাথে কথা বলছে। কারো আসার শব্দ পেয়ে সবাই আমার আর পিচ্চিটার দিকে তাকায়। তাদের দেখে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ি। আমাকে দেখেই বাবা হাসি মুখে বলে, আরে জিহুমা, এদিকে আয় মা। বাবার কথা শুনে আমি জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাদের দিকে এগিয়ে যাই, গিয়ে সালাম দেই। একটা মেয়ে আমাকে তার পাশে টেনে বসিয়ে দেয়। আমি বসতেই মধ্যবয়স্ক একটা মহিলা সবচেয়ে বড় শান্তভাবে বসে আছে জিদান ভাইয়া। কথার মাঝে বাবা একটু থেমে বলে, আমি এখন চাইছি জিদানের বিয়ের কাজ আগে সম্পন্ন করি, তারপর না হয় জিহার কথা চিন্তা করব। এখন তাদের অপেক্ষা করতে বলি। বাবার প্রথম কথাটা শুনে আমি কিছুটা হেসে দেই, কিন্তু শেষ কথাটা শুনতেই মনটা খারাপ হয়ে যায়। বুঝি না তাদের অপেক্ষা করানোর কি দরকার আছে। তাদের সামনেই তো পাত্রপক্ষ বসে আছে, তাদের দিকে বুঝি বাবার চোখ যায় না? বাবা হঠাৎ বড় বাবার কথা শুনে আমি চমকে উঠি। উনি বললেন, জিহামাকে তো আমি ছোটবেলা থেকে চিনি, তাই আগেই ভেবেছিলাম তাকে আমাদের থেকে দূরে সরানোর কি আছে। আমার ঘরে একটা ছেলে থাকতো, আমি অনেক আগে থেকে জিহাকে পুত্রবধূ করার চিন্তা করেছিলাম, কিন্তু তোমাদের বলার সময় হয়ে ওঠে নাই। বাট আজ এমন এক সময় বলতে হচ্ছে যেখানে কি বলবো আর। বড় বাবার কথা শুনে আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাই। উনি বাবার দিকে তাকিয়ে আছেন। আমি চোখ নামিয়ে কুষাণ ভাইয়ার দিকে তাকাই, সেও বড় বাবার দিকে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে এই কথা শুনে সে নিজেও অনেকটা অবাক হয়েছি। বড় বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকালেও আমার দিকে তাকাতেই আমাকে চোখ মারে। আমি লজ্জায় মাথা নুয়ে ফেলি। বাবা মুখে হাসির রেখা টেনে বলে, আরে বাহ ভাইজান, আমার সামনে ছেলে থাকতে আমি ওর জন্য ছেলে খুঁজতে যাচ্ছি কেন? এটা তো খুব খুশি সংবাদ। আমার কোনো আপত্তি নেই এতে। কিরে জিহা, তোর কোনো আপত্তি আছে এতে? বাবার কথা শুনে আমি কি করব বুঝতে পারছি না। লজ্জায় ইচ্ছে করছে ছুটে পালাতে। লজ্জায় আমি মায়ের হাত শক্ত করে ধরে রেখেছি। হঠাৎ জিদান ভাইয়া বলে উঠে, উপস, বাবা তুমি ওকে জিজ্ঞেস করছো কেন এতজন মানুষের সামনে? আর তাছাড়া ওর কি আপত্তি থাকবে? কুষাণের মতো ছেলে খুঁজে পাওয়া যায় নাকি? যা বাবা, ভাইয়া আমার মনের কথাটা বলে দিল। এখন তো ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে। বড় বাবা বলে, আমি চাইছি জিদান আর কুষাণের বিয়েটা একই দিনে দিতে, তাতে আনন্দটাও দ্বিগুণ হবে, ঝামেলাটাও কম হবে, কি বলো? ব্যাস এতটুকু শুনেই আমি উঠে চলে আসি। রুমে এসেই খাটে চিত হয়ে শুয়ে পড়ি। চোখ বন্ধ করতেই কুষাণ ভাইয়ার হাস্যোজ্জ্বল মুখখানা চোখের উপর ভেসে উঠে। আমি ধরফরিয়ে উঠে বসি, জোরে জোরে শ্বাস নিতে থাকি। হঠাৎ কুষাণ ভাইয়া দরজা ঠেলে
ভেতরে ঢুকে পড়ে। তাকে দেখেই আমি লজ্জায় মিহিয়ে যাই। আমার গালগুলো রক্তিম আভা ধারণ করে। আমি নিচের দিকে তাকানো অবস্থাতেই উনি আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু তারপরেও আমার আর তার দিকে তাকানোর সাহসটুকুও নাই। ভাইয়া এক হাত দিয়ে আমার মুখ খানিকটা উপরে তুলে বলো, বউ, এভাবে লজ্জা পাবে না প্লিজ। একদম নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমার রক্তিম চেহারা দেখলে উফ, ইচ্ছে করে। তাকে কথা শেষ করতে না দিয়ে হঠাৎ আমি উঠে দাঁড়িয়ে যাই। আপনি এখানে কি করছেন? সবাই লিভিং রুমে বসে আছে আর আপনি কি নাকি এখানে? আমার কথা শুনে কুষাণ ভাইয়া দাঁড়িয়ে যায়, এক হাত দিয়ে আমাকে মেসেজ করে তার দিকে ফিরে দাঁড় করিয়ে বলে, তোর কি মনে হয় আমি তাদেরকে ভয় পাই? তারা কি ভাবলো না ভাবলো তা নিয়ে ভাববার সময় আমার নেই। আমার সবটা সময় শুধুমাত্র আমার বউকে উজাড় করে দিতে চাই। ওই একদম বউ বউ করবেন না। কিসের বউ? এখনো বিয়ে হয় নাই, তাহলে আবার কিসের বউ? বারে তুই শুনলি না বাইরে বাবা কি বললো চাচুকে? আর মাত্র 10 দিন পর তুই শুধু আমার হয়ে যাবে। আমার এই সারা হৃদয় জুড়ে শুধু তুই থাকবি। ভাইয়ার কথা শুনে আমি কি করব বুঝতে পারছি না। এদিক থেকে ওদিক তাকাতে থাকি, কেমন অস্বস্তি লাগছে। আমি তার দিকে তাকিয়ে বলি, বড় বাবা হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? আপনি কি তাকে কিছু বলেছেন? না তো, আমি বাবাকে কি বলবো? বরং আমি যখন শুনলাম তোর কোথাকার রিমন না বিমনের সাথে বিয়ের কথা চলছে, তখন দিশেহারা হয়ে পড়েছিলাম। কি দেখি কি করবো বুঝতে পারছিলাম না। ঠিক তখনই বাবা চাচুকে এই কথাটা বলে দিল। জানিস কত খুশি হয়েছিলাম আমি তখন। কথাটা বলতে বলতে ভাইয়ার চোখের কোণে পানি জমা হয়, কাঁদছে সে। এটা দেখে আমি চমকে উঠি। ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে তার পায়ের ওপর ভর দিয়ে তার চোখের পানি মুছে দেই আমি। আমার কাজে কুষাণ ভাইয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এভাবে কাঁদছেন কেন আজিব? আজ কি কান্না করার মতো কিছু ঘটেছে? কথাটা বলতে বলতে আমি পিছিয়ে আসতে নিলে ভাইয়া আমার কোমর জড়িয়ে তার সাথে মিশিয়ে নেয়। তারপর কানে কানে ফিস ফিস করে বলে, আরে পাগলি, এটা খুশির কান্না। আমার নীলপরি আমার ব্যস্ত রাজকুমারীকে কাছে পাওয়া খুশিতে চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানিগুলো না বড্ড অবাধ্য হয়ে গেছে। সে নিজের জন্য না কেঁদে অন্যের জন্য কাঁদে। তার কথা শুনে আমি লজ্জায় তার বুকে মুখ লুকাই। সেও 2 হাতে আমাকে আগলে নেয়, কিন্তু পরক্ষণে আমার কিছু একটা মনে পড়তেই আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই আর তার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলি, বারবার ভুলে যান কেন যে আমাদের এখনো বিয়ে হয় নাই? তারপরেও কেন বারবার স্পর্শ করেন শুনি? আমার কথা শুনে কুষাণ ভাইয়া ফিক করে হেসে দেয়। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি আল্লাহ তাকে কতটা নিখুঁত হাতে সৃষ্টি করছেন। কি সুন্দর মোহনীয় তার হাসি। আমাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভোরু কুচকে কি জিজ্ঞেস করে। আমি বলি, শুনুন, ছেলে মানুষকে একদম এত সুন্দর হতে নেই, বুঝলেন? বেশি সুন্দর হলে আবার সমস্যা বেশি, হারিয়ে ফেলার ভয় থাকে। আমার কথা শুনে কুষাণ ভাইয়া হাসি থামিয়ে বলে, তারপর কিছুটা গম্ভীর স্বরে বলে, আমাকে হারিয়ে ফেলার ভয় সত্যি হয় তোর? অনেক। কথাটা শুনে ভাইয়া পিছিয়ে দেয়ালের সাথে হালান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়। তারপর আমার দিকে তাকিয়ে বলে, কাউকে হারিয়ে ফেলার ভয় কেমন তা নিশ্চয়ই এখন বুঝতে পারছিস। তুই তো মাত্র সেদিন থেকে আমাকে ভালোবাসতে শুরু করেছিস, কিন্তু আমি তো সেই ছোটবেলা থেকে তোকে হারিয়ে ফেলার ভয় পেতাম। সবসময় তোকে একটু দেখার জন্য ব্যাকুল হয়ে যেতাম। প্রতিটা মুহূর্তে আমার ভয় হতো যে তুই যদি অন্য কাউকে ভালোবাসিস তাহলে আমার কি হবে? তোকে ছাড়া যে আমার একটা মুহূর্ত চলা সম্ভব না। চারিদিকে সব বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। চৌধুরী পরিবারের 2 ছেলের বিয়ে বলে কথা। সবাই সব দিক দিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আমি লজ্জায় কারো দিকে তাকাতেও পারি না। আগে বড়মাদের বাড়িতে যাওয়ার আশা করতাম, কিন্তু বিয়ে ঠিক হওয়ার পর থেকে এখন আর তেমন যাওয়া হয় না। কুষাণ ভাইয়াকেও অনেকটা এড়িয়ে চলাফেরা করি। সে আমাকে দেখলেই হলো শুরু করে দেবে
আমার বউ বলে। উফ, সারাক্ষণ তার মুখে এই একটা কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি, তাই তাকে যতটা সম্ভব এড়িয়ে চলি। ভাইয়া কিছু বলতে পারে না, কারণ সেও অনেক ব্যস্ত থাকে এখন। তারপরেও মাঝে মাঝে ফোন করে আমাকে বকা শোনায়। আমার আর কি করার, চুপ করে সব বকা আমাকে হজম করতে হয়। আমি রুমে উপর হয়ে শুয়ে আছি, হঠাৎ আমার রুমে হুড়মুড় করে নাইমা আর ফাহিম ঢুকে পড়ে। হঠাৎ ওদের দুজনকে দেখে আমি চমকে যাই। নাইমা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আজ অনেক দিন পর তাদের সাথে দেখা। বিয়ের আর মাত্র 3 দিন বাকি, তাই আমি আগ বাড়িয়েই তাদেরকে আসতে বলছি। এদিকে মিতু শুরু করে দিচ্ছে তাদের বাড়ি যাওয়ার জন্য। ওই মিতু কোথায় রে? কথাটা বলেই নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে করছে। এখন ওরা দুজন শুরু করবে আল্লাহ দিলে। এইসব ভাবতে ভাবতেই ফাহিম আমার পিঠে কিল বসিয়ে দিয়ে বলে, জিহাইন্না রে, তোর মন দেখছি সারাদিন জিজুর কাছে পড়ে থাকে। বাপরে বাপ, আমার মতো একটা এতিম বিধবা ছেলেকে রেখে তুই বিয়ের পিড়িতে কিভাবে বসবি? ফাহিমের কথা শুনে আমরা হুহা করে হেসে দেই। নাইমা বলে, কি রে ফাহিম, তুই আবার বিধবা হয়ে গেলি কোন দিন? তুই বিয়েও করে নিলি? শুনলাম মেয়েদের স্বামী মারা গেলে তাদের বিধবা বলে। তুই তোর লিঙ্গ পরিবর্তন করলি আবার কোন দিন? নাইমার কথা শুনে ফাহিম ফুঁসে ওঠে। তারপর শুরু হয় তাদের দুইজনের ঝগড়া। তাদের ঝগড়া দেখে আমি হাসতেছি। হঠাৎ নাইমার ফোন বেজে উঠতেই সবাই চমকে উঠি। মিতু ভিডিও কল দিছে। এবার আমরা কল রিসিভ করে ওকে দেখিয়ে দেখিয়ে 3 জন মিলে অনেক মজা করি। মিতু কিছুক্ষণ কথা বলে রাগে ফুঁসতে ফুঁসতে ফোন কেটে দেয়। ও ফোন কেটে দিতেই আমরা 3 জন হো হো করে হেসে দেই। তারপর আমি উঠে গিয়ে ফাহিমকে তার রুম দেখিয়ে দেই। আসার পথে হঠাৎ কুষাণ ভাইয়ার ডাক শুনে আমি চমকে উঠি। কুষাণ ভাইয়া আমাকে দ্বিতীয়বার ডেকে ছাদে যেতে বলে। আমি কি করব বুঝতে পারছি না। এতদিন তো ভাইয়া আমাকে ফোন করে ধমক দিত, কিন্তু এখন যদি থাপ্পড় দেয় তাহলে আমার কি, ব্যাস আর কি লাগে আমার। আমি কুষাণ ভাইয়ার দিকে একবার তাকিয়ে দৌড়ে ছাদ থেকে চলে আসি। জিহা যাওয়ার পর কুষাণ বলে, এটা কি হলো সিদান? মাত্রই তো কথা বলা শুরু করলাম। বারে, আমার ওই সামনে আমাদের বাড়িতে আমার বোনের সাথে তুই প্রেম করবি, তা আমি মেনে নেব কি করে? কন্ট্রোল ব্রো। এই আমাকে দেখ, 3 দিন পর বিয়ে, কিন্তু হবু বউকে সেই কোন দিন দেখেছি মনে নেই। আর তো মাত্র 3 দিন, তারপর তুই তোর বউয়ের সাথে ইচ্ছে মতো কথা বলিস। আমি কিছু বলবো না। ও রিয়েলি? তাহলে তার আগে নিজের বোনকে আমার সাথে একা ঘুরতে পাঠাতে কেন? তখন বুঝি এত নিয়ম ছিল না? এতদিন বাড়িতে কোনো মেহমান ছিল না, তাই ঘুরতে সমস্যা হয় নাই। এখন কেউ দেখলে প্রবলেমটা তোরই হবে, আমার না। জিদানের কথা শুনে আমি হেসে দেই। একমাত্র এই একটা ছেলে যে কখনো আমার খারাপ চাইবে না। এই ছেলেটার জন্য নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করব না। এতটা ভালোবাসি তোকে। বাবাকে বিয়ের ব্যাপারে তুই রাজি করিয়েছিস, তাই না? সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। মানুষের হাসি কান্নার মাঝেই কেটে যায় সময়, তেমনিভাবে কেটে যায় প্রায় 3 দিন। শত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আমরা এক সুতোয় বাধা পড়ি। অনেক আশা আকাঙ্ক্ষার পর আমরা একে অপরের কাছে আসতে পারি। আজ এবং এই মুহূর্ত থেকে আমি কুষাণ ভাইয়ার অর্ধাঙ্গিনী। অবশেষে যখন নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পাই, তাহলে তার থেকেও সুখের আর কি বা হতে পারে। এর মধ্যে গতকাল ইমন ভাইয়া এসে আমার কাছে অনেক আকুতি মিনতি করছিল বিয়েটা না করার জন্য। প্রথমে সুন্দরভাবে আমাকে বলেছিল, কিন্তু যখন আমি শুনি নাই তখন আমাকে থ্রেট দিয়ে বলেছিল বিয়ে যদি করি তাহলে আমার ক্ষতি করবে, ব্লা ব্লা ব্লা। আমি ভয় পেয়ে কুষাণ ভাইয়াকে বলেছিলাম। তারপর আর ইমন ভাইয়ার নাম্বার থেকে ফোন আসে নাই। পরে জানতে পারি ইমন ভাইয়া নাকি হাসপাতালে আছে আপাতত। ব্যাস আমাকে কুষাণ ভাইয়া এতটুকুই জানতে দিয়েছিল। তারপর কি হলো আর আমাকে জানায় নাই। আমিও তাকে আর জোর করি নাই কিছু জানার, কারণ সেই ইচ্ছাও আমার নেই। আমি এখন কুষাণ ভাইয়ার রুমে বিছানার মাঝখানে বসে আছি। একটু একটু ভয় করছে। আলাদা এক অনুভূতি কাজ করছে আমার মনে। একবার পুরো রুমের চারিদিকে তাকিয়ে দেখে নেই
আগে কত এসেছি এই রুমটাতে, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে আমি এই পরিবেশে পুরোই নতুন। কিভাবে খাপ খাইয়ে চলবো আমি এই পরিবেশে? এখন তো এই মানুষগুলোকেই আমার বড্ড অচেনা লাগছে। যদিও আমাকে বড় মা আর বড় বাবা সাহস দিয়েছিল, হঠাৎ দরজা খোলার শব্দে আমি কেঁপে উঠি। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস নিয়ে বিছানা থেকে নেমে উঠে দাঁড়াই। কাঁপা কাঁপা পায়ে কুষাণ ভাইয়ার দিকে এগিয়ে গিয়ে তাকে সালাম দেই। ভাইয়াও মুচকি হেসে সালামের জবাব নিয়ে আমাকে এক হাতে তার বুকে জড়িয়ে ধরে আমার মাথায় ভালোবাসার পরশ এঁকে দেয়। আমি চোখ বন্ধ করে তার স্পর্শগুলো অনুভব করতে থাকি। আজ কোনো বাধা না দিয়ে বরং তাকে তার বুকে মাথা রেখে পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয়। আমার মনে হচ্ছে পৃথিবীর সবথেকে নিরাপদ জায়গায় আমার আশ্রয় হয়ে গেছে। এখন শুধু তা আগলে রাখার দরকার। বউ, এভাবে সারাটা জোরে ধরে রাখবে নাকি আমাকে? আমাকে ছেড়ে দ্রুত ফ্রেশ হয়ে নাও। হঠাৎ কুষাণ ভাইয়ের কথায় আমার ধ্যান ভাঙে। মাথা তুলে একবার তার দিকে তাকাতেই সে আমাকে চোখ দিয়ে ইশারা করে ফ্রেশ হয়ে নিতে। আমি কি করব, বাধ্য মেয়ের মতো ফ্রেশ হতে চলে যাই। প্রায় 10 মিনিট পর আমি ওয়াশরুম থেকে বের হতেই দেখি কুষাণ ভাইয়া খাটে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় চোখ বন্ধ করে আছে। ওনাতে এইভাবে দেখে আমি ভেবেছিলাম ভাইয়া হয়তো ঘুমিয়ে গেছে, তাই শিওর হওয়ার জন্য তার পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুটা নিচু স্বরে বলি, কুষাণ আর কিছু বলার আগেই হঠাৎ কুষাণ ভাইয়া আমার হাত টেনে তার কোলে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন আক্রমণে আমি বোকা বনে যাই। ভাইয়া আমার ঘাড়ে থুতনি রেখে ঘোর লাগা কণ্ঠে বলে, 7 বছর 3 মাস 7 দিন 4 ঘন্টা ভালোবাসার পর আজ বিয়ে করলাম নিজের ভালোবাসার মানুষটাকে। আজ যখন তাকে নিজের শব্দ উচ্চার করে নিজের করে নিব, তখন যদি সে আমাকে ভাইয়া বলে ডাকে তখন কেমন লাগে বলতো? বউ, আজও কি তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে? একটা বার শুধু নাম ধরে ডাকো প্লিজ। শারুন প্লিজ। আগে কুষাণ বলে ডাকো, তাহলে ছেড়ে দেবো। পারবো না, আমার অভ্যাস হয়ে গেছে, সহজে ছাড়তে পারবো না। ওকে, তাহলে এভাবেই থাকো। কুষাণ ভাইয়ের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। অন্যদিকে তার এই স্পর্শ সহ্য করার ক্ষমতা আমার নেই, তাই চোখ খিচে বন্ধ করে ফেলি। কুষাণ প্লিজ আমাকে। বারে, বউ এত মিষ্টি করে ডাকলে কি ছাড়তে ইচ্ছে করে? এটা কিন্তু চিট হচ্ছে, ছাড়ুন আমাকে। কথাটা বলতেই কুষাণ ভাইয়া আমাকে তার দিকে ফিরিয়ে আমার অধর যুগল দখল করে নিল। তারপর কয়েক সেকেন্ড পরেই ছেড়ে দেয়। তার হঠাৎ এমন কাজে আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। তারপর আমাকে পেলেই ব্যালকনিতে চলে যায়। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকি। তারপর মনে পড়ে তো আমার স্বামী। তাহলে তো এত সমস্যা কি জিহা? কথাটা ভেবেই আমি মুচকি হেসে উঠে দাঁড়াই। উঠে গিটার হাতে নিয়ে ব্যালকনিতে যাই। দেখি কুষাণ ভাইয়া উল্টা দিকে ফিরে তাকিয়ে আছে। আমি যেতেই একবার আমার দিকে বাঁকা হেসে আমাকে নিয়ে দোলনায় বসে পড়ে। তারপর আমাকে এক হাতে জড়িয়ে ধরে হাতে একটা আংটি নিয়ে আমাকে পরিয়ে দেয়। হাতে একটা চুমু দিয়ে বলে, একটা ছোট্ট উপহার বউ। আমি তার বুকে মাথা রেখে হাতে গিটার দিয়ে বলি, আপনার ভালোবাসার কাছে এই সব কিছুই তুচ্ছ, একটা গান শোনাবে প্লিজ কুষাণ। আমার কথা শুনে সে মুচকি হেসে গিটারে টুংটাং শব্দ করে সুর তোলে। তোর বর্ষা চোখে ঝরতে দিব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসবো হঠাৎ। তোর বর্ষা চোখে ঝরতে দিব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসবো হঠাৎ। তোর শুকনো ঠোঁটে ফোটাবো প্রেমের হাসি। পুরো গান সে আমার দিকে তাকিয়ে শেষ করে। আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর করে এত আবেগ ঢেলে দিয়ে পুরো গান সে আমার দিকে তাকিয়ে শেষ করে। আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর করে এত আবেগ ঢেলে দিয়ে কিভাবে এত সুন্দর গান গাইতে পারে কেউ? হঠাৎ সে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমার 2 হাত
তার হাতের মুঠোয় নিয়ে বলে, তোকে অনেক ভালোবাসি বউ। আমার এই প্রতিটা অতলই শুধু তোর স্পর্শে ভরিয়ে দিতে চাই। আমার একমাত্র অতল স্পর্শে যে শুধুই তুই। তোকে ছাড়া আর কাকে অধিকার দেব বউ? অনেক ভালোবাসি তোকে। যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসি ইচ্ছাটাই মরে যায়, ঠিক ততটা।